আচ্ছা, আগের ক্লাসে এক্সপ্রেশন ভেক্টর পড়িয়েছিলাম তো। হ্যাঁ স্যার। তো এক্সপ্রেশন ভেক্টর ফিচার্স কমপ্লিট করেছিলাম। এক্সপ্রেশন ভেক্টরের পর আমরা ক্লিয়ারলি বলেছিলাম এক্সপ্রেশন ভেক্টর ইজ ফর আরএনএ প্রোব প্রোডাকশন অর প্রোটিন প্রোডাকশন, প্রোটিন তৈরি করার জন্য, আর আরএনএ প্রোব যেটা আমরা ডিফারেন্ট পারপাসে ইউজ করি ফর আরডিটি এক্সপেরিমেন্ট। আরএনএ প্রোব ইউজ করা যায় প্রোডাকশনের জন্য আর প্রোটিন প্রোডাকশন। তো ফ্যাক্টরস অ্যাফেক্ট দ্য লেভেল অফ জিন এক্সপ্রেশন, মানে আমরা যে কনস্ট্রাক্টটা করলাম, এক্সপ্রেশন ভেক্টর প্রিপেয়ার করলাম, ওখানে কি কি ফ্যাক্টর হ্যাম্পার করতে পারে বা অ্যাফেক্ট করতে পারে জিন এক্সপ্রেশন প্রসেসকে, মানে প্রোটিন প্রোডাকশন প্রসেসকে চেক করব। নাম্বার ওয়ান ফ্যাক্টর that affecting the gene expression is the promoter strength. Obviously gene expression এফেক্ট হবে প্রমোটার, যে প্রমোটারটা আমরা ইউজ করছি, প্রমোটারের স্ট্রেংথ কি আছে, দিস ইজ উইক প্রমোটার অর স্ট্রং প্রমোটার। তো কি রাখতে হবে প্রমোটার স্ট্রেংথ, উইক না স্ট্রং? Strong. Strong. And controllable also, strong and controllable, obviously control করার অপশন রাখতে হবে, otherwise excessive amount production and ultimately it would be toxic for the host cell and host cell could be died. So controllable and strong promoter is necessity. Number two, transcription termination, another affecting factor, transcription termination. And during তোমার এক্সপ্রেশন ভেক্টর আউটলাইন করার টাইমেও বলেছিলাম ট্রান্সক্রিপশনের টার্মিনেশন পয়েন্টটা ইম্পর্টেন্ট, আদারওয়াইজ কি হবে তোমার ট্রান্সক্রিপশন টার্মিনেশন যদি ঠিকঠাক জায়গায় না হয়, জিন কন্টিনিউয়াস, যেহেতু সার্কুলারাইজ, জিন কন্টিনিউয়াসলি ট্রান্সক্রাইব হতে থাকবে অ্যান্ড এক্সেসিভ অ্যামাউন্ট অফ তোমার কি বলবো নিউট্রিয়েন্ট অ্যাজ ওয়েল অ্যাজ তোমার এনার্জি ওয়েস্ট করবে। সো ট্রান্সক্রিপশন টার্মিনেশন ঠিকঠাক জায়গা হওয়া দরকার। সো দ্যাটস ওয়াই এখানে মেনলি দেওয়া হয় হচ্ছে ফ্যাক্টর ইন্ডিপেন্ডেন্ট ট্রান্সক্রিপশন টার্মিনেশন, ফ্যাক্টর independent factor independent transcription termination। মানে যেটা ইন্ট্রিনসিক্যালি টার্মিনেশন হয় ইকোলাইতে, হেয়ারপিন লুপ ফলোড বাই এ সিকোয়েন্স, তো ওইটা দেওয়া থাকে। ট্রান্সক্রিপশন টার্মিনেশন ইম্পর্টেন্ট ফ্যাক্টর দ্যাট কন্ট্রোলিং জিন এক্সপ্রেশন। নাম্বার থ্রি, প্লাজমিড কপি নাম্বার, প্লাজমিড কপি নাম্বার। আমরা যদি ক্লোনিং ভেক্টর দেখি সেখানে প্লাজমিড কপি নাম্বার অলওয়েজ হাই রাখার চেষ্টা করব। এখানে কি রাখা উচিত, হাই, লো অর মডারেট ডিউরিং জিন এক্সপ্রেশন টাইমে, এক্সপ্রেশন ভেক্টর ডিজাইনের টাইমে? হোয়াট ইজ দ্য আইডিয়াল প্লাজমিড কপি নাম্বার? এনিওয়ান ট্রাই করবে? Sir, moderate. কেন? লো হলে ভেরি লেস অ্যামাউন্ট প্রোডাকশন, ইল্ড প্রচুর কম। আবার হাই হলে প্রবলেম কি হচ্ছে, যে জন্য আমরা কন্ট্রোল লেভেল রেখেছিলাম, যেহেতু এক্সোজিনাস প্রোটিন and high production of protein could lethal for the cell. That's why moderate copy number is actually needed. Moderate copy number expression vector এর জন্য important, ঠিক আছে? বাট ক্লোনিং ভেক্টরের টাইমে আমরা as much as possible প্রিপেয়ার করতে পারি, বিকজ ওখান থেকে কোনো প্রোটিন প্রিপারেশন হচ্ছে না। তো ওই টাইমে আমরা হাই কপি নাম্বার রাখবো, বাট এখানে রাখবো হচ্ছে মডারেট কপি নাম্বার। আর বেশিরভাগ টাইমে এর জন্য কি করা হয়, ভেক্টর যেটা ডিরাইভ করা হয়, অরিজিনটা থাকে কলি ওয়ান অরিজিন। কলি ওয়ান অরিজিন আমরা জানি, কলি প্লাজমিডটা হচ্ছে মডারেট কপি নাম্বার মেনটেন করে। নাম্বার ফোর,
ইম্পর্টেন্ট ফ্যাক্টর প্লাজমিড স্টেবিলিটি, এটা নিয়ে নতুন কিছু বলার নেই। প্লাজমিড স্টেবিলিটি মানে প্লাজমিডের স্টেবিলিটিকে কন্ট্রোল করে কোন দুটো ফ্যাক্টর? প্লাজমিড পড়ে এসছো, প্লাজমিডের স্টেবিলিটি কন্ট্রোল করবে, প্লাজমিড কিওর হতে দেবে না। প্লাজমিড স্টেবিলিটি মানে কি? প্লাজমিড কিওরিং এর চান্স কম, প্লাজমিড কিওরিং এর চান্স কম হওয়ার জন্য কি আইএনসি করতে গ্রুপ হবে? ইয়েস, আইএনসি গ্রুপ কি সেম নেব না ডিফারেন্ট নেব? ডিফারেন্ট। আচ্ছা, আর কি আছে? প্রপার পার্টিশনিং সিস্টেম, প্লাজমিডের পার্টিশন সিস্টেমটাকে ইমপ্রুভ রাখতে হবে, আদারওয়াইজ প্লাজমিড স্টেবিলিটি লুজ করবে, প্লাজমিড কিওর হবে। তো এটা নিয়ে ডিসকাস করছি না। নাম্বার 5, ট্রান্সলেশন ইনিশিয়েশন সিকোয়েন্স, এটা ডিউরিং ডিজাইনের টাইমও বলে দিয়েছিলাম, ইম্পর্টেন্ট জায়গা। ট্রান্সলেশন ইনিশিয়েশন সিকোয়েন্স, that sequence where ribosome gets bind and the sequence is called for the E. coli, and that means prokaryote system, SD sequence should be added. SD sequence should add into the expression vector. Number 6, two important factor, codon choice, and number 7, question এ দেয় codon bias, codon choice and codon bias টোটালটাই ডিপেন্ড করছে হচ্ছে পার্টিকুলার ব্যাকটেরিয়াল সেলের মধ্যে, সেলের জন্য কোডন চয়েস এন্ড কোডন বায়াস। আমি ইকোলার রেসপেক্টে বলছি, কোডন চয়েস মানে হচ্ছে এটা দেখা গেছে দ্য second codon means after initiation codon is absolutely important for production of gene expression high or low. Second codon is important, সেকেন্ড কোডন ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর প্লে করে। দেখা যাচ্ছে যদি সেকেন্ড কোডনে আফটার AUG ট্রিপল A কোডন, that is code for lysine, or GCU, that is code for alanine, এই দুটো কোডন থাকে, তাহলে হচ্ছে জিনের এক্সপ্রেশন রেট অনেক অনেক মাছ বেটার হয়, স্টেবল থাকে, জিনের এক্সপ্রেশন রেট ইনক্রিজ করে যায়। ঠিক আছে, তাহলে যখন আমরা ডিজাইন করব ইকোলাইতে যখন আমরা ফরেন জিনকে প্লেস করব, আমরা চাইবো কি সেকেন্ড কোডন, AUG তো থাকতেই হবে, আদারওয়াইজ স্টার্টই হবে না। সো AUG এর পরে নেক্সট কোডনটা আমরা রাখার চেষ্টা করব ইদার ট্রিপল এ অর GCU, তাহলে দেখা যাচ্ছে কি এক্সপ্রেশন বেটার হচ্ছে। এর কোনো প্রপার রিজন নেই, কেন হচ্ছে কেউ জানে না, বাট এটা দেখা যাচ্ছে যে হচ্ছে। আদার কোডন আসলে এক্সপ্রেশন রেটটা একটু কমে যাচ্ছে। বলবে কোডন চয়েস, আইডিয়া ক্লিয়ার? কোডন চয়েস, ওকে। নেক্সট কোশ্চেনটা দেয়, আলাদা করে কোশ্চেন দেয়, হোয়াট ইজ কোডন বায়াস অর কোডন বায়াসনেস। নাম্বার 7, দ্যাট ইজ, এটার রিজন আছে, ঠিক আছে, প্রপার রিজন আছে কোডন বায়াসের জন্য। সো কোডন বায়াসটা কি? কোডন বায়াসটা বুঝতে গেলে আমাকে জেনেটিক কোডটা বুঝতে হবে, যেটা প্রিভিয়াস সেমিস্টারে তোমরা পড়ে এসছো, এন্ড উই নো দ্যাট genetic code is degenerative. Genetic code is degenerative. পড়েছো কি পড়োনি? ফিচার্স এর মধ্যে জেনেটিক কোডের ফিচার্স, জেনেটিক কোড ইজ degenerative. Degenerative means আনসার করবে, জেনেটিক কোড ইজ degenerative। দুটো ওয়ার্ড করতে, একটা হচ্ছে ডিজেনারেটিভ এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ তোমার জেনেটিক কোড ইজ আনঅ্যাম্বিগুয়াস। তো দুটো ওয়ার্ডের মিনিং কি ফটাফট বলো? ডিজেনারেটিভ মনে পড়ছে না ভুলে গেছো? স্যার, মানে একটার বেশি কোডন যখন একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে তখন ডিজেনারেট বলে। মানে কি দাঁড়ালো তাহলে? একটা মানে অ্যামিনো ধরুন অ্যাসিডে লাইসিনের জন্য 3টে মানে কোডন আছে, লাইসিন
লাইসিনের জন্য 3টে কোডন থাকতে পারে আর কি, ওইটাকেই বলা হয়। আর অ্যানঅ্যাম্বিগুয়াস, এটা তো ডিজেনারেটিভ ঠিকই আছে। আনঅ্যাম্বিগুয়াস, এই ওয়ার্ডটাও তো পড়তে, ডিজেনারেটিভ আর আনঅ্যাম্বিগুয়াস। আনঅ্যাম্বিগুয়াস মানে সিঙ্গেল কোডন কোড, সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড, একটা কোডন থেকে একটা অ্যামাইনো অ্যাসিডে আসবে। কোনোদিন দেখেছো এইউজি মিথিওনিন ছাড়া লাইসিনকে কোড করতে গেছে? দেখেছো কি? হবে কি কোনোদিন? তো একটা অ্যামাইনো অ্যাসিড মানে একটা কোডন একটা অ্যামাইনো অ্যাসিডকেই কোড করবে, একটা কোডন মাল্টিপল অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে না। তো সিঙ্গেল কোডন ফর সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড, দ্যাট ইজ দ্য আনঅ্যাম্বিগুয়াস নেচার। আর ডিজেনারেটিভ মিনিং হচ্ছে, যেটা বলার চেষ্টা করছে, ইয়েস দ্যাটস কারেক্ট, এক্স্যাক্টলি ট্রু, means for the single amino acid multiple codon could be possible, and জেনেটিক কোডে আমরা এরকম প্রচুর অ্যামাইনো অ্যাসিড পেয়েছি যেখানে ডিজেনারেটিভ নেচারটা শো করে, আর এখান থেকেই প্রবলেম হয় হচ্ছে কোডন বায়াসনেস এর। তো ডিজেনারেটিভ মানে কি? ফর সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড, for single amino acid multiple codons, more than one codons present. যেমন আমি একটা এক্সাম্পল দিই, কোডন বায়াসনেস লাইসিনের জন্য ভেরি প্রমিনেন্ট আর কি, সরি আর্জিনিনের জন্য। তো আর্জিনিন অ্যামাইনো অ্যাসিডের টোটাল 6 কোডন থাকে। আর্জিনিন অ্যামাইনো অ্যাসিডের টোটাল 6 কোডন থাকে, সিজিইউ, সিজিজি, সিজিসি, সিজিসি, সিজিএ, এজিএ and AGG. Total 6 codon available, and all of the codon code single amino acid, that is arginine, and this arginine for 6 codon এটার নাম হচ্ছে ডিজেনারেটিভ। এবার ব্যাপারটা দেখো, আমি খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে বোঝাই, একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো তুমি কোনো ই কমার্স সাইটে কোনো কেনাকাটা করছো, ঠিক আছে, সেটা ফ্লিপকার্ট, মিন্ত্রা, যাই খুশি হোক, কেনাকাটা করছো বা তুমি পেমেন্ট অপশনে যাচ্ছ, ঠিক আছে। যখন তুমি পেমেন্ট করতে যাচ্ছ ওখানেও অনেকগুলো অপশন থাকে, ক্যাশ অন ডেলিভারি থাকে, কার্ড অপশন থাকে, ইউপিআই থাকে, ওয়ালেট থাকে, অনেকগুলো অপশন থাকে, হ্যাঁ কি না? দেখেছো তো? অনেক অপশন Yes, থাকে, sir, সবাই দেখা। কেনাকাটা করছো। তুমি দেখবে যে এক একজনের জন্য মানে এক একটা বায়াসনেস হয়ে গেছে, মানে কি, যেমন আমি যে কোনো ইয়ে দিয়ে পেমেন্ট করি, সেটা ছেড়ে দিলাম। অনেকে কি করে, প্রেফার করে কি সিওডি, মানে ওনার কাছে কিন্তু তোমার অ্যাভেলেবেল আছে ওয়ালেট, অ্যাভেলেবেল আছে ইউপিআই, অ্যাভেলেবেল আছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, যাই থাকে কারণ সবই আছে, বাট করছে কি অনলি ইউজ সিওডি, ক্যাশ অন ডেলিভারি, ঠিক আছে। তার মানে ওনার প্রেফার মোডটা বা বায়াসনেসটা হয়ে গেছে কি সিওডি, মানে ওই একটা ব্যাপার থাকে যে তুমি জিনিসটা আগে হাতে পাবো তারপর টাকা দেবো, এই ব্যাপারটার জন্য অনেকেই যেটা করে কি সিওডি ডেলিভারি করে। তো ব্যাপারটা হচ্ছে ইকোলাইয়ের জন্য বা ব্যাকটেরিয়ার জন্য সেম কেস। কি ব্যাপার, আর্জেনিনের টোটাল 6 কোডন থাকে, বাট সব 6 কোডন কেউ ইউজ করে না। টোটাল 6 কোডন অ্যাভেলেবেল থাকে ফর দি আর্জিনাইন মেকিং, বাট টোটাল 6 কোডন কি ইউজ করে, ঠিক আছে। Out of 6 codon, only 3-4 codons are available in that gene, in the E. coli gene, and only 3-4 codon কেও recognize করতে পারে, বাকি codon কেও বুঝতেই পারে না। So that's called the codon biasness। কি বলতে চেয়েছি বুঝতে পেরেছো? Out of 6 codon, only some codons are available in the E. coli gene, বাকি codon গুলো থাকেই না। ধরে নাও, এখানে আমি এক্সাম্পলও দেবো, ধরে নাও সিজিইউ, সিজিজি, সিজিসি এই সেটটা প্রেজেন্ট থাকে অল অফ দি আর্জিনিন, যেখানে যেখানে ই. coli এর প্রোটিনে আর্জিনিন তৈরি হয়, ইদার সিজিইউ থাকে, সিজিজি থাকে, আর সিজিসি থাকে, ঠিক আছে। এই তিনটে সেট থাকেই না, জাস্ট ফর এক্সাম্পল বলছি, সিজিএ, এজিএ, এজিজি এই সেট থাকেই না। তাহলে যখন থাকে না, এর রেসপেক্টিভ টিআরএনএ থাকবে না, ইয়েস অর নো? এই টিআরএনএ সেটটাই বেশি থাকবে, যেগুলোকে সিজিইউ, সিজিজি আর সিজিসি কে রেকগনাইজ করবে। তো এই রেসপেক্টে কি দেখা যায় যে টিআরএনএ যে কোনো ব্যাকটেরিয়ার জন্য দু ধরনের টিআরএনএ হয়, একটা হচ্ছে মেজর টিআরএনএ, একটা হচ্ছে মাইনর টিআরএনএ। হোয়াট ইজ কল মেজর টিআরএনএ, হোয়াট ইজ কল মাইনর টিআরএনএ? মেজর টিআরএনএ মানে ওই যে সিনোনিমাস, এগুলোকে বলা হচ্ছে সিনোনিমাস কোডন। সিনোনিমাস কোডন মানে কি, সেম কোডন,
codes for single amino acid. তো এই সিনোনিমাস কোডনে দেখা যাচ্ছে কি মেজর মাইনর টিআরএনএ থাকে, মানে হচ্ছে যেগুলো বেশি পাওয়া যায় সেই রেসপেক্টিভ টিআরএনএ গুলো বেশি রাখে ইকোলাই, দ্যাটস কল মেজর টিআরএনএ। আর যে সেটটা পাওয়া যাচ্ছে না, এই টিআরএনএ অ্যাভেলেবেলই নেই ওর কাছে, টিআরএনএ অ্যাভেলেবেলই নেই বা তৈরিই করে না, তো এটাকে বলে হচ্ছে তোমার মাইনর টিআরএনএ। কি বলতে চাইছি বুঝতে পেরেছো? তো যখনই তোমার ফরেন জিনে এই কোডন গুলো থাকবে, ধরে নাও আর্জিনিনের রেসপেক্টে এই কোডন গুলো আছে, তাহলে আর্জিনিন ভালোভাবে এক্সপ্রেস করবে প্রোটিনে? আনসার করবে? না। এক্সপ্রেস করবে? করবে না। বাট যদি আমি এইগুলোকে রাখতাম সিজিইউ, সিজিজি, সিজিসি, তাহলে এক্সপ্রেস করতো, ইয়েস করতো, হাইলি এক্সপ্রেস করতো, বিকজ মেজর টিআরএনএ প্রেজেন্ট আছে, আর এই সেটের জন্য অ্যাভেলেবেল নেই। তো এই ব্যাপারটা ক্রিয়েট করে হচ্ছে দ্য ফিনোমেনা কল্ড কোডন বায়াসনেস। দ্যাট ফিনোমেনা ইজ কল্ড কোডন বায়াসনেস। কি বলতে চেয়েছি বুঝতে পেরেছো? দ্যাট মিন্স বায়াস থ্রু সাম অফ দি সিনোনিমাস কোডন, নট ফর অল। So they take only that major tRNA for that codon. আর মাইনর টিআরএনএ অ্যাভেলেবল ইন কোডন এদের থাকেই না জিনের মধ্যে। তো ফরেন জিনের মধ্যে যদি এই মাইনর টিআরএনএ কন্টেনিং কোডন গুলোকে রেখে দাও, এক্সপ্রেস করবে না বা এক্সপ্রেসের চান্স কমে যাবে, লেস এক্সপ্রেসিং হবে, এক্সপ্রেশন বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে? তো দ্যাটস কল কোডন বায়াসনেস। আনসার করবে, বুঝতে পেরেছো কিনা? বুঝেছি। ঠিক আছে? আবার অনেক সময় এটাও দেখা যায় কোডন বায়াসনেস এর জন্য যে কোডনের রেসপেক্টিভে যে মানে যে অ্যামাইনো অ্যাসিড আসার কথা তার ঠিক অন্য অ্যামাইনো অ্যাসিড চলে এসেছে কোডন বায়াসনেস এর জন্য। যেমন দেখো ইকোলাইতে এক্সাম্পল পাবে এই এজিএ কোডন। এজিএ কোডন যদি থাকে কোনো জিনের মধ্যে, ফরেন জিনের মধ্যে, প্রথমত এজি এর জন্য কোনো টিআরএনএ নেই, ঠিক আছে? তার মানে একে এক্সপ্রেস করবে না আর্জিনিনে। আর যদিও বা করে, ভুলভাল এক্সপ্রেশন করবে। অনেক সময় দেখা যাচ্ছে কি লাইসিন চলে আসছে, আর্জিনিনের জায়গায় লাইসিন চলে আসছে, এন্ড ফরেন জিনে মিউটেশন ক্রিয়েট করছে। ঠিক আছে? তাহলে তোমাকে এই পয়েন্টটার বেসিসে না, কোডন বায়াসনেস এর বেসিসে অনেক ভাবে কোশ্চেন আনসার ঠিক করে দিতে পারে। মানে এমন একটা সিচুয়েশন দিয়ে দিল যে সমস্ত কিছু ওকে, বাট স্টিল প্রোটিন সিনথেসিস হচ্ছে না, বা প্রোটিন সিনথেসিসের এক্সপ্রেশন কম। তোমাকে সবকিছু দিয়েছে, প্রোমোটার ঠিকঠাক দিয়েছে, স্ট্রং কন্ট্রোল প্রোমোটার দিয়েছে, টার্মিনেশন সাইট ওকে, কপি নাম্বার ওকে, অল থিংস আর দেয়ার, বাট স্টিল প্রোডাকশন অফ জিন এক্সপ্রেশন ইজ লেস। আনসার কি হবে? আনসার কি হবে? দ্যাটস দ্য কোডন বায়াসনেস। দ্যাটস দ্য কোডন বায়াসনেস। বায়াসনেস এর জন্য প্রবলেম। সব থিংস অল রাইট, অল থিংস আর দেয়ার, বাট কোডন বায়াসনেস ক্রিয়েট দ্য প্রবলেম। ঠিক আছে? এন্ড দ্যাটস ওয়াই আমরা সিলেক্টেড করে চেষ্টা করি ফরেন জিনের মধ্যে সিলেকশন করার, যে অর্গানিজমে আমরা গ্রো করাচ্ছি, যে ব্যাকটেরিয়ার মধ্যে গ্রো করাচ্ছি, বা ব্যাকটেরিয়া সিস্টেমটাকেও চেঞ্জ করে দিতে পারি, যে এই ব্যাকটেরিয়াতে যদি গ্রো না করে বা এক্সপ্রেস না করে, তাহলে আমাকে অন্য সিস্টেম দিয়ে কাজ করতে হবে। তো কোডন বায়াসনেস একটা পোটেন্ট প্রবলেম, যেটা ব্যাকটেরিয়ার মধ্যে অ্যাভেলেবল। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে ব্যাকটেরিয়াল এক্সপ্রেশন সিস্টেমে কি কি ফ্যাক্টর কাজ করে? নট অনলি ব্যাকটেরিয়া, আদার সিস্টেমেও একই রকম ফ্যাক্টরই কাজ করবে। যে কোনো এক্সপ্রেশন ভেক্টরে এই টোটাল 7 ফ্যাক্টর কাজ করবে। টোটাল 7 ফ্যাক্টরস এফেক্ট করবে। তো আমরা ব্যাকটেরিয়াল এক্সপ্রেশন সিস্টেমে ছিলাম। ব্যাকটেরিয়াল এক্সপ্রেশন সিস্টেমে ব্যাকটেরিয়াল এক্সপ্রেশন সিস্টেমে প্রোমোটার কি কি ইউজ হয় একবার চেক করে নেব। প্রোমোটারস ইউজ, এন্ড স্টার্টিং এই বলেছি যে কোনো এক্সপ্রেশন সিস্টেমে প্রোমোটার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রোমোটার কে স্ট্রং হতে হবে, প্রোমোটার কে কন্ট্রোলেবল হতে হবে। তো তিন চারটে প্রোমোটারই অনলি চুজ করা হয় ব্যাকটেরিয়াল সিস্টেমে, এক্সপ্রেশন ভেক্টরে। নাম্বার 1, ল্যাগ প্রোমোটার। ল্যাগ প্রোমোটার খুব কমন একটা প্রোমোটার। ল্যাগ প্রোমোটার হচ্ছে স্ট্রং প্রোমোটার, এন্ড ল্যাগ প্রোমোটারে কন্ট্রোল করা যায় স্ট্রং
কন্ট্রোলেবল। কি দিয়ে কন্ট্রোলেবল? ল্যাক প্রমোটার। ল্যাক প্রমোটার কন্ট্রোলেবল বাই, বলো। আইপিটিসি। আইপিটিজি দিয়ে করা যেতে পারে, ইয়েস, ল্যাকটোজ দিয়েও করা যেতে পারে। আইপিটিজি হচ্ছে তোমার মানে ল্যাকটোজ ছাড়া আর একটা এজেন্ট, গ্র্যাটিটিউয়াস ইনডিউসার বলে ওটাকে, যেটা তোমার কন্ট্রোল করে ল্যাক প্রমোটারকে, ইয়েস। নাম্বার টু, আরো বেটার বেটার প্রমোটার সিস্টেম আছে, যেমন হচ্ছে ল্যামডা পিএল প্রমোটার। খুব সুন্দর একটা প্রমোটার, কন্ট্রোলেবল প্রমোটার, খুব স্ট্রং প্রমোটার, ল্যামডা পিএল প্রমোটার। ল্যামডা পিএল প্রমোটারের অর্গানাইজেশনটা একবার চেক করবে, এন্ড হাউ ইট কন্ট্রোল, কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। সো পিএল প্রমোটার মেনলি থাকে এখানে, প্রমোটার অফ লেফট সাইড, এটা আমরা ব্যাকটেরিওফেজ ভাইরোলজি ক্লাস করবো তো নেক্সট ক্লাসে, পিএল দেখতে পাবো, পিএল আর পিআর, ব্যাকটেরিওফেজ, ল্যামডা ব্যাকটেরিওফেজের প্রমোটার এটা। সো ল্যামডা পিএল, এটা হচ্ছে তোমার পিএল প্রমোটার থাকে, পিএল প্রমোটার থাকে, এন্ড পিএল প্রমোটার টাইটলি রেগুলেট থাকে হচ্ছে তোমার is controlled by is controlled by C1 repressor gene, C1 repressor gene, C1 repressor gene। তো পিএল প্রমোটারকে কন্ট্রোল করে হচ্ছে C1 repressor gene, আর এই C1 repressor gene control under C1 gene control under tryptophan promoter, TRIP promoter। So দুটো সিস্টেম make the promoter more important, more controllable than the lag promoter। কি করেছে এখানে দেখো, অর্গানাইজেশনটা একবার চেক করো। lambda C1 repressor ট্রিপ রিপ্রেসার, সরি ট্রিপ্টোফ্যান প্রমোটারের সাথে কানেক্টেড আছে, আর পিএল প্রমোটার কানেক্টেড আছে হচ্ছে তোমার জিন অফ ইন্টারেস্টেশন, জিন অফ ইন্টারেস্টেশন। দেখো এই হচ্ছে সিস্টেমটা। তো এটা কিভাবে কন্ট্রোল হবে, যখন তোমার ট্রিপ্টোফ্যান অ্যাবসেন্ট আছে, মাইনাস ট্রিপ্টোফ্যান, মাইনাস ট্রিপ্টোফ্যান, কি হবে বলো? মাইনাস ট্রিপ্টোফ্যান, ট্রিপ্টোফ্যান নেই, প্রমোটার অফ ট্রিপ্টোফ্যান ট্রান্সক্রাইব করবে কি করবে না? প্রমোটার অফ ট্রিপ্টোফ্যান ট্রান্সক্রাইব করবে ট্রিপ্টোফ্যানের অ্যাবসেন্সে? ইয়েস। হবে না কেন? এটা তো তোমার ট্রিপ্টোফ্যান মানে হচ্ছে বায়োসিনথেটিক অপারেন্ট, বায়োসিনথেটিক অপারেন্ট যখন থাকবে না তখনই তো সিনথেসাইজ হবে। তো ট্রিপ্টোফ্যান যখন থাকবে না, পি ট্রিপ থেকে ট্রান্সক্রিপশন স্টার্ট হবে, C1 জিন তৈরি হবে, C1 রিপ্রেসার গিয়ে বাইন্ড করবে হচ্ছে পি নটে, C1 গিয়ে বাইন্ড করবে হচ্ছে পি নটে, এন্ড পিএল থেকে ট্রান্সক্রিপশনকে অফ করে দেবে, পিএল থেকে ট্রান্সক্রিপশনকে অফ করে দেবে। এর অপারেটরটা হচ্ছে পি নট, তো C1 গিয়ে বাইন্ড করবে অপারেটরে, এন্ড পিএল থেকে ট্রান্সক্রিপশন অফ। তাহলে আমি ল্যামডা পিএল এর জিওআই এক্সপ্রেশন কখন বন্ধ করাবো? যখন ট্রিপ্টোফ্যান মিডিয়াম থেকে তুলে নেব। যখন মিডিয়ামে আমরা ট্রিপ্টোফ্যান দেব না, তখন জিন অফ ইন্টারেস্ট এক্সপ্রেশন স্টপ। ঠিক আছে, যখনই আমরা প্লাস ট্রিপ্টোফ্যান দেব, প্লাস ট্রিপ্টোফ্যান, দেখো কি হবে, প্লাস ট্রিপ্টোফ্যানের প্রেজেন্সে ট্রিপ্টোফ্যান সিনথেসিস অফ,
প্রোমোটার শাট ডাউন বিকজ রিপ্রেসার চলে এসছে, ট্রিপ্টোফ্যানের রিপ্রেসার, ট্রিপ্টোফ্যান নিজেই একটা অ্যাপোরিপ্রেসার, ও গিয়ে ট্রিপারের সাথে বাইন্ড করে পি ট্রিপকে বন্ধ করে দেবে। ল্যামডা C1 আর আসবে না, C1 প্রোডাকশন বন্ধ, পি নট এখন খোলা, টিএল থেকে ট্রান্সক্রিপশন অন। বলো। পয়েন্ট ক্লিয়ার? হ্যাঁ স্যার। প্রোমোটার নাম্বার 3, অনেক সময় হাইব্রিড প্রোমোটার ইউজ করা হয়, হাইব্রিড প্রোমোটারের স্ট্রেংথ বেশি থাকে, লাইক দ্যাট ল্যাক আর ট্রিপ্টোফ্যানকে কনজুগেট করে একটা প্রোমোটার তৈরি করা হয়েছে যার নাম হচ্ছে টিআরসি প্রোমোটার, যার নাম হচ্ছে টিআরসি প্রোমোটার, ল্যাক অ্যান্ড ট্রিপ প্রোমোটারের কনজুগেশন হাইব্রিড, টিআরসি। It is the hybrid of lac and trip, hybrid of lac promoter and trip promoter। এই হাইব্রিডটা স্ট্রং প্রোমোটার হয় and efficiency much higher than independent, মানে ইন্ডিপেন্ডেন্ট ল্যাগ প্রোমোটার and ট্রিপ প্রোমোটার যা না প্রোডাকশন দেবে তার থেকে হাইব্রিডটা বেশি প্রোডাকশন দেয়। অবভিয়াসলি আমরা ল্যাগ প্রোমোটারকে ইউজ করতে পারি, বাট ল্যাগ প্রোমোটার ইন্ডিপেন্ডেন্ট যে প্রোডাকশন এফিকেসি শো করবে, ট্র্যাক মানে এই যে টিআরসি এর থেকে বেশি করবে, স্ট্রং। এই সিস্টেমটাকেও রেগুলেট করা যায়, এই সিস্টেমে থাকে হচ্ছে তোমার lac O repressor, sorry, lac O operator site, lac O operator site and lac I gene and lac I repressor gene। তাহলে সিস্টেমে কন্ট্রোল কি করে হবে? যখন আমরা অ্যাবসেন্স রাখবো ল্যাকটোজ and IPTG, ল্যাকটোজ and IPTG কি হবে? এক্সপ্রেশন হবে না বন্ধ? এক্সপ্রেশন হবে না বন্ধ? ল্যাকটোজ আইপিটিজি বন্ধ রেখেছি, মানে অ্যাবসেন্ট আছে মিডিয়া। বলো, এই রিপ্রেসারটা কি বাইন্ড করে যাবে না? ইন অ্যাবসেন্স অফ ল্যাকটোজ এন্ড আইপিটিজি রিপ্রেসার গিয়ে ল্যাক ওতে বাইন্ড করবে, এন্ড ল্যাক ওতে বাইন্ড করে গেলে আরএনএ পলিমারেজ বাইন্ড করতে পারে না, এক্সপ্রেশন স্টপ, জিওআই এক্সপ্রেশন স্টপ। প্রেজেন্সে কি হবে? ল্যাক আই, ল্যাকটোজ এন্ড আইপিটিজি প্রেজেন্সে ল্যাক আই এর সাথে আইপিটিজি বা ল্যাকটোজ কে বাইন্ড করবে, বাইন্ড করে একে আর অপারেটরে বাইন্ড করতে দেবে না, আরএনএ পলিমারেজ বাইন্ড করবে, জিওআই ট্রান্সক্রাইব হবে। তো প্রেজেন্স অফ নাও ল্যাকটোজ অ্যাজ আ ইন্ডিউসার, আইপিটিজি অ্যাজ আ ইন্ডিউসারে কাজ করবে, জিওআই এক্সপ্রেশন ওকে। বলো। সাম প্রমোটার ফর ব্যাকটেরিয়াল এক্সপ্রেশন, আনসার করবে, বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার। স্যার। ঠিক আছে। এর থেকে সব মানে এখন মডার্ন ইয়েতে তোমার সময় এই ভেক্টর গুলো ছেড়ে আমরা এখন একটাই ভেক্টর প্রমোটার ইউজ করি, সেটা হচ্ছে পেড ভেক্টর ইউজ করি, যেটা T7 প্রমোটার দেওয়া থাকে, T7 প্রমোটার দেওয়া থাকে, পেড ভেক্টর। তো ওটা চেক করব, একটু কমপ্লিকেটেড বাট বুঝে যাবে। তো মোস্ট ওয়াইডলি ইউজ নাও PET ভেক্টর,
and totally is for expression এর জন্য এখন ইউজ করা হয়। এখানে থাকে হচ্ছে তোমার T7 RNA polymerase promoter। T7 RNA pol based promoter system। Strong promoter as well as controllable, ভেরি মাচ কন্ট্রোলেবল। যদি টক্সিক প্রোডাক্ট জেনারেট করা স্টার্ট করে তখন আমরা কন্ট্রোল করে দিতে পারি পেট ভেক্টরে, এটা হচ্ছে সব থেকে বেশি অ্যাডভান্টেজ। মানে আদার ভেক্টরে টক্সিক প্রোডাক্ট যদি হয়, মানে এক্সোজেনাস প্রোডাক্ট যেটা আমরা জিন অফ ইন্টারেস্ট থেকে প্রডিউস করছি, যদি এটা টক্সিন হয় বা টক্সিক হয় ফর দা হোস্ট সেল, তাহলে ওইগুলোকে কন্ট্রোল করা একটু ডিফিকাল্ট, বাট একে মডুলেট করা যায়, ইজিলি মডুলেট করা যায়, ঠিক আছে। তো এই ব্যাপারটাই আমরা দেখবো পেট ভেক্টরে T7 RNA পলিমারেজের প্রমোটার সিস্টেমটা কিভাবে কাজ করে। একটু ড্র করব ফার্স্ট অফ অল। ইকোলাই ব্যাকটেরিয়াল সেলে পুরো সিস্টেমটা হয়, এন্ড স্পেশাল টাইপ অফ ইকোলাই এখানে ইউজ করা হয়, যে ইকোলাই সিস্টেমে ক্রোমোজোমে মডিফাই করা আছে ল্যাকাই জিন, আর এই রিজিয়নটা থাকে হচ্ছে জিন 1 বা DE3 বলে। এই জিনটাকে যদি আমি বড় করে দেখাই, এই জায়গাটা আছে কি, এই জায়গাটায় আছে হচ্ছে ল্যাকটোজ অপারেটর সাইট, ল্যাকটোজ অপারেটর সাইট, ল্যাক প্রমোটার, এটা ল্যাক প্রমোটার যার মধ্যে অপারেটর সাইট আছে। আর এখান থেকে যে জিনটা তৈরি হবে সেটা হচ্ছে T7 জিন 1, T7 জিন 1। তো স্পেশাল টাইপ অফ ইকোলাই সেল নেওয়া হয়, যে স্পেশাল টাইপ অফ ইকোলাই সেলের মধ্যে জিন 1 কে ইনকর্পোরেট করা আছে, এন্ড জিন 1 টা কোন প্রমোটারের এগেইনস্টে আছে, ল্যাক প্রমোটারের এগেইনস্টে আছে, ল্যাক ও অপারেটর সাইট আছে, ল্যাক আই জিন আছে, মানে কন্ট্রোল করা যাবে, ঠিক আছে। আর এর মধ্যেই ঢোকানো হয় হচ্ছে পেট ভেক্টরকে, পিইটি ভেক্টর। পেট ভেক্টরের মধ্যেও একটা রিজিয়ন আছে, তো হাইলাইট করে দেখাবো। পেট ভেক্টরের মধ্যেও ল্যাকাই জিন আছে। তো এখানে আছে হচ্ছে T7 প্রমোটার, T7 প্রমোটার, আর এই জায়গা দেওয়া আছে হচ্ছে টার্গেট জিন, জিন অফ ইন্টারেস্ট, জিন অফ ইন্টারেস্ট। কমপ্লিকেটেড সিস্টেম, বাট বোঝা যাবে। দেখো, ইন অ্যাবসেন্স অফ আইপিটিজি কি সিচুয়েশন হয়ে আছে, মাইনাস আইপিটিজি যখন, এটা স্পেশাল টাইপ অফ ইকোলাই সেল। এই ইকোলাই সেলটার নাম হচ্ছে BL21, ইকোলাই স্ট্রেন BL21, আর DE3 স্ট্রেনও বলে, DE3 স্ট্রেনও বলে ইকোলাই। যে ইকোলাই সেলের মধ্যে T7 জিন 1 মানে T7 RNA পলিমারেজ ইনকর্পোরেট করা আছে ক্রোমোজোমের মধ্যে। মাইনাস অফ আইপিটিজি কি হবে বলো, চেক করে নাও। মাইনাস অফ আইপিটিজি মানে ইন্ডিউসার নেই, ল্যাক আই রিপ্রেসার প্রডিউস হবে তো, ল্যাক আই রিপ্রেসার প্রডিউস হবে তো, প্রডিউস হয়ে কোথায় যাবে, ল্যাকটোজ অপারেটরে বাইন্ড করবে, আরএনএ পলিমারেজ T7 জিন 1 কে তৈরি করবে কি করবে না, আনসার করবে। প্রোডাকশন স্টপ অর
কন্টিনিউ করবে না, করবে স্টপ। না। ইয়েস, যখন এইটা স্টপ, তো এখান থেকে কি তৈরি হতো, যদি এটা প্রোডাকশন হয় T7 আরএনএ পলিমারেজ, T7 আরএনএ পলিমারেজ, যেটা গিয়ে এই প্রোমোটারের সাথে বাইন্ড করতো এন্ড জিন অফ ইন্টারেস্ট কে চালু করে দিত প্রোডাকশন, ঠিক আছে। আর ইন দা অ্যাবসেন্স অফ আইপিটিজি আরো কন্ট্রোল কিভাবে হচ্ছে দেখো, এখানেও ল্যাক আই থেকে সিস্টেম দেওয়া আছে, এখানেও একটা অপারেটর আছে, ঠিক আছে, ল্যাক অপারেটর, ল্যাকো, ল্যাকো আছে। এ গিয়ে ল্যাকটোজ অপারেটরে বাইন্ড করে জিন অফ ইন্টারেস্ট কে এখানেও অফ করছে। ফার্দার ডুয়াল মেকানিজম অ্যাজ ওয়েল অ্যাজ T7 আরএনএ পলিমারেজ এখানে যেতে পারছে না, তার জন্য এটা অফ হয়ে যাচ্ছে। তো এই সিস্টেমটা এখন পুরোপুরি ক্লোজড আছে, জিন অফ ইন্টারেস্ট কোনোভাবেই তৈরি হচ্ছে না, দুটো সিস্টেম অফ করে দিয়েছে। ফার্স্ট অফ অল T7 আরএনএ পলিমারেজ তৈরি হচ্ছে না, অ্যাজ ওয়েল অ্যাজ ল্যাকাই রিপ্রেসার ল্যাক অপারেটরে গিয়ে বাইন্ড করে বসে আছে। যখনই তুমি স্ট্যাটাস চেঞ্জ করবে ফ্রম মাইনাস আইপিটিজি টু প্লাস আইপিটিজি, দেন কি হবে, মাইনাস আইপিটিজি টু প্লাস আইপিটিজি, দেন কি হবে, ল্যাক আই রিপ্রেসার আর যেতে পারবে না ল্যাক অপারেটরে, ঠিক আছে। এন্ড T7 জিন 1 প্রডিউস করবে হচ্ছে T7 আরএনএ পলিমারেজ, T7 আরএনএ পলিমারেজ, that polymerase is need to bind to the T7 promoter, এখানে এসে বাইন্ড করবে, বাইন্ড করার সঙ্গে সঙ্গে আর এখানে ল্যাকাই থেকেও যে প্রোডাকশনটা হচ্ছিল, ল্যাক হতে যাচ্ছিল, এটাও স্টপ হয়ে যাবে বিকজ আইপিটিজি প্রেজেন্ট আছে। নাও T7 promoter totally open to bind with the polymerase, T7 RNA polymerase bind and start to produce gene of interest। বলো, বুঝতে পেরেছো সিস্টেমটা? স্যার পিইটির জায়গাটা আরেকবার বলে দেবেন? কোন জায়গাটা, কোনটা বলো? পিইটির জায়গাটায় প্লাস আইপিটিজিতে কি হচ্ছে? ওকে, রিপিট করো বলছো, প্লাস আইপিটিজি, ল্যাক আই রিপ্রেসার স্টপ টু মুভ ইনটু দ্য ল্যাক অপারেটর, stop to move into the lac operator, lac promoters are now open, all promoters now open, ঠিক আছে। and these promoters start to synthesize T7 RNA polymerase, T7 gene 1 produce T7 RNA polymerase, যেটা এতক্ষণ স্টপ ছিল মাইনাস আইপিটিজি তে, প্লাস আইপিটিজি তে প্রোডাকশন স্টার্ট হলো। and this RNA polymerase bind to the T7 promoter in presence of IPTG because lac I খুলে গেছে, T7 প্রমোটারের সঙ্গে এখন RNA পলিমারেজ বাইন্ড করতে পারবে, and বাইন্ড করতে পারলে জিন অফ ইন্টারেস্ট কে প্রোডাকশন করা স্টার্ট করে দেবে, এক্সপ্রেশন করা স্টার্ট করে দেবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমি আগেও বলেছি এটাকে তুমি যখন চাইবে তখন কন্ট্রোল করতে পারবে, ঠিক আছে। এটা একটা সব থেকে বড় অ্যাডভান্টেজ পেট ভেক্টর ইউজ করা। এটার জন্য কি করা হয়, এই ব্যাকটেরিয়াল সেলের মধ্যে আরো একটা ভেক্টর ঢোকানো হয়, একটা স্মল ভেক্টর ঢোকানো হয়, যে স্মল ভেক্টরের মধ্যে থাকে হচ্ছে T7 লাইসোজাইম জিন। এই ভেক্টরটার নাম হচ্ছে পি লাইস এস অর পি লাইস ই। এর মধ্যে একটা জিন দেওয়া থাকে, যে জিনটা প্রডিউস করে হচ্ছে T7 লাইসোজাইম, T7 লাইসোজাইম। এই T7 লাইসোজাইম আরএনএ পলিমারেজের সাথে বাইন্ড করতে পারে, T7 লাইসোজাইম আরএনএ পলিমারেজের সাথে বাইন্ড করে ইনঅ্যাক্টিভ করে দেয়। তো এটা কখন করব আমরা, পি লাইস এস অর ই এই ভেক্টরটা কখন ইনকর্পোরেট করব, যখন আমি দেখছি যে আমার টক্সিন হচ্ছে, মানে টক্সিক প্রোডাক্ট তৈরি হচ্ছে ফর দি হোস্ট, হোস্ট সেল কিল্ড হয়ে যাচ্ছে, তখন আমি যেটা করব, পি লাইস এস বা ই কে ঢুকিয়ে দেবো, T7 লাইসোজাইম গিয়ে আরএনএ পলিমারেজ কে বাইন্ড করে যাবে, এন্ড আবার প্রোডাকশন স্টপ হয়ে যাবে জিন অফ ইন্টারেস্ট। বলো, পয়েন্ট ক্লিয়ার? হ্যাঁ স্যার।
সো দুটো জায়গা পেট ভেক্টরে পুরো সিস্টেমটাই চায় ড্র করতে দিয়ে এক্সপ্লেনেশন যে হাউ পেট ভেক্টর ওয়ার্ক ইম্পর্টেন্ট। আবার অনেক সময় শর্ট কোশ্চেন চায়, তখন T7 লাইসোজাইমের ফাংশন চায়, T7 আরএনএ পলিমারেজের ফাংশন চায়। ক্লিয়ার? বুঝতে পারছো? ফাংশন বলে দাও। T7 আরএনএ পলিমারেজের ফাংশন কি? টু বাইন্ড উইথ দ্য T7 প্রমোটার এন্ড স্টার্ট টু সিনথেসাইজ কি জিন অফ ইন্টারেস্ট, মানে ফরেন জিনকে সিনথেসাইজ করবে T7 প্রমোটার বাইন্ড করে T7 আরএনএ পলিমারেজ। T7 লাইসোজাইমের ফাংশন চায়, T7 লাইসোজাইম কন্ট্রোলিং অ্যাকশন, T7 লাইসোজাইম when the toxic products, that means the foreign gene is the toxic, that time T7 lysozyme produce and T7 lysozyme bind with the T7 RNA polymerase and inactivate it, and after inactivation no gene of interest production produced. পেট ভেক্টর সিস্টেম অল ক্লিয়ার? আনসার করবে। হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার। ব্যাকটেরিয়াল এক্সপ্রেশন সিস্টেমের তাহলে আমরা ডিফারেন্ট প্রমোটার পেলাম, যে প্রমোটার গুলো দিয়ে আমরা ভালোভাবে এক্সপ্রেশন করতে পারবো, স্ট্রং এক্সপ্রেশন করতে পারবো, কন্ট্রোলেবল এক্সপ্রেশন করতে পারবো। তো ব্যাকটেরিয়াল এক্সপ্রেশন সিস্টেমের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। ব্যাকটেরিয়াল এক্সপ্রেশন সিস্টেম ইউজ করার অ্যাডভান্টেজ নাম্বার 1, র্যাপিড অ্যান্ড সিম্পল। এটা বুঝতেই পারছো, সিম্পল প্রসেস, র্যাপিড প্রসেস, কুইকলি জেনারেট করে, কুইকলি তোমার গ্রো করে, তো র্যাপিড প্রসেস, সিম্পল প্রসেস। নাম্বার 2, নট এক্সপেন্সিভ, বিকজ ব্যাকটেরিয়া কালচার ভেরি অ্যামিনেবল nowadays, তো নট সো মাচ এক্সপেন্সিভ। whereas আদার সিস্টেম, মানে আমি যদি ব্যাকটেরিয়া ছাড়া অন্য কোনো সিস্টেম নিই, আর কি কি সিস্টেম অ্যাভেলেবেল আছে দেখাচ্ছি আমি, তো সেগুলোকে কালচারিং করা একটু ডিফিকাল্ট, এন্ড তোমার তোমার কি বলবো, অ্যামাউন্টও বেশি লাগবে ফর মেনটেনেন্স প্রবলেম আছে, সো নট এক্সপেন্সিভ। নাম্বার 3, জিন ম্যানিপুলেশন ভেরি ইজি, জিন ম্যানিপুলেশন করা যায়। নাম্বার 4, ফ্লেক্সিবল সিস্টেম, যখন খুশি আমরা তখন ব্যাপারটাকে কন্ট্রোলে আনতে পারি, ফ্লেক্সিবল সিস্টেম। বাট দেয়ার আর পোটেন্ট ডিসঅ্যাডভান্টেজেস অলসো, ঠিক আছে, ডিসঅ্যাডভান্টেজেসও আছে, প্রবলেমও আছে ব্যাকটেরিয়া সিস্টেম ইউজ করার। দ্যাটস ওয়াই অল এক্সপ্রেশন ব্যাকটেরিয়া সিস্টেমে পসিবল নয়। কি কি প্রবলেম আছে? ফার্স্ট প্রবলেম, not accomplished with post translational modification, post translational modification। এটা কেউ জানো ওয়ার্ডটার মিনিং? পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। আনসার করবে তো, জানলে বলবে হ্যাঁ, আদারওয়াইজ আমি বলে দেবো। পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন, স্যার ওই ফসফোরাইলেশন আর যেগুলো হয় ট্রান্সলেশনের পরে ওগুলোই কি? হ্যাঁ কারেক্ট, মানে আমরা একটা পড়েছিলাম পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন, এটা আমাদের সিলেবাসে ছিল। পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনটা সিলেবাসে থাকে না, ওটা সেল বায়োলজি সিলেবাসে পাবে। পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনটা মেনলি হয় ইউক্যারিওটিক সিস্টেমে। Post translational modification mainly হয় eukaryotic system, and the two organelles are involved. One is Golgi apparatus and other is endoplasmic reticulum. So দুটো organelles, cell organelles make the post translational modification possible, and this post translational modification for a protein is absolutely necessary for eukaryotes to make it functional. মানে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন ছাড়া প্রোটিনটা ফাংশনাল হতে চাইবে না। এবার কি কি হয় পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনে? ফসফোরাইলেশন হয়, মিথাইলেশন হয়, পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনে গ্লাইকোসাইলেশন হয়, ভেরি ইম্পর্টেন্ট ইভেন্ট। গ্লাইকোসাইল মানে হচ্ছে গ্লুকোজ অ্যাড করে, মানে গ্লুকোজ মিন্স কার্বোহাইড্রেট অ্যাড করে প্রোটিনের সাথে, দ্যাটস কল্ড গ্লাইকোসাইলেশন প্রসেস। বায়োটিনাইলেশন হয়। তো ডিফারেন্ট ডিফারেন্ট তোমার মডিফিকেশন সিস্টেম কাজ করে, যেটা গলজি অ্যাপারেটাস আর ইআর সিস্টেম মিলে পুরো ব্যাপারটা দেখে নেয়। তো ইকোলাই এর মধ্যে বা ব্যাকটেরিয়াল সিস্টেমে
দুটো অর্গানিজম আছে কোথায়? এক্সিস্টেন্স আছে? এক্সিস্টেন্স আছে? নেই। তাহলে পোস্ট ট্রান্সলেশন আর মডিফিকেশন, এই যে আফটার প্রোটিনটা প্রোডাকশন করার পর ফাংশনালাইজ করার জন্য প্রোটিনটার যে ডিফারেন্ট মডিফিকেশন হয়, ফসফোরাইলেশন, গ্লাইকোসাইলেশন, এগুলো হয়, এগুলো কে করবে? এগুলো কে করবে? তাহলে কোন ইউক্যারিওটিক ট্রান্সক্রিপশন করা বা ইউক্যারিওটিক জিন এক্সপ্রেশন ইন দা প্রোক্যারিওট সিস্টেম করা মাছ মাছ ডিফিকাল্ট, বিকজ প্রোটিন তো হয়তো তৈরি করে দেবে, বাট প্রোটিনটা কি ফাংশনাল হবে? প্রোটিনটা কি অ্যাক্টিভ হবে? আনসার ইজ বিগ নো, হবে না। ঠিক আছে, তো মেজর প্রবলেম অ্যাসোসিয়েট উইথ দ্য ব্যাকটেরিয়াল এক্সপ্রেশন সিস্টেম। নাম্বার 2, insoluble aggregate formation, another problem. Insoluble aggregates formation or inclusion bodies formation. সেমিস্টার 2 তে ফিরে যাও, ব্যাকটেরিয়াল মরফোলজি বা ব্যাকটেরিয়াল ফিজিওলজির মধ্যে আমরা পড়েছিলাম various types of inclusion bodies. What is inclusion bodies? Inclusion bodies are the storage materials for the bacteria. পলিফসফেট গ্র্যানিউলস থাকে, সালফার গ্র্যানিউলস থাকে, এক্সেট্রা, প্রচুর টাইপস অফ ইনক্লুশন বডিজ পাওয়া যায়। ঠিক আছে, তো কি হয় এখানে, যখনই তুমি ফরেন কোনো প্রোটিন তৈরি করছো, ব্যাকটেরিয়া ওটাকে সেলফ বলে তো নেবে না, ফরেন বলেই নেবে, বিকজ ওটা ওর কাজে কোনো লাগছে না। ও কি করবে? ওটাকে এগ্রিগেট করিয়ে দেবে। কি করবে? ওটাকে এগ্রিগেট করিয়ে দিয়ে ইনসলিউবল পার্টিকেলস, দ্যাট মিন ইনক্লুশন বডিজ এর মতো করে রেখে দেবে। ঠিক আছে, এবার যদি এগ্রিগেট করিয়ে দেয় প্রোটিনটা, ওটা কি ফাংশনালাইজ হবে? প্রোটিন যদি এগ্রিগেট করে যায়, ফাংশনালাইজ হবে? আনসার ইজ নো। স্যার এগ্রিগেট মানে কি ক্লাম্প? ক্লাম্প, অল প্রোটিনস কে ক্লাম্প করে এক জায়গায় স্টোর করে দিয়েছে, যেমন আমরা করি বাড়ির স্টোরেজ ইউনিটটায়, সবকিছু ঢুকিয়ে দিই, তারপরে খুঁজে পাওয়ার সময় কিছুই পাই না। তো ওই ব্যাপারটাই আর কি, যদি এগ্রিগেট করে দাও, মানে প্রোটিন যদি এগ্রিগেট করে যায়, ওটা আর ফাংশনালাইজ হবে না, বায়োলজিক্যাল ফাংশন লস্ট করে যাবে। ঠিক আছে, তাহলে এটা ব্যাকটেরিয়া সিস্টেমে মেজর মেজর ড্রব্যাক। কি করে ব্যাকটেরিয়া, যেহেতু তোমার নন সেলফ আর প্রচুর যখন প্রোডাকশন নিচ্ছ তুমি, ও ওটাকে ইনসলিউবল পার্টিকেলস আর এগ্রিগেট করিয়ে দেবে। ঠিক আছে, মেজর ড্রব্যাক। নাম্বার 3, another problem, এটাও তোমরা জানো, সেল ওয়াল কন্টেন toxic pyrogens. So protein derived from bacteria E. coli should be tested before use. Should be tested before use. বলো, মনে আছে? এলপিএস লেয়ার, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, কোন পোর্শনটা টক্সিক? ব্যাস, হয়ে গেল। এটা অ্যান্টিজেন ছিল। ও অ্যান্টিজেন পোর্শনটা টক্সিক নয়, ও অ্যান্টিজেন পোর্শনটা, ওটার নাম এসছে বিকজ ও অ্যান্টিবডি তৈরি করতে হেল্প করে, সেরোটাইপ ডিফাইন করায়, তো ওটা টক্সিসিটি শো করে না। কোন পোর্শনটা টক্সিসিটি শো করে এলপিএস লেয়ারের? মনে আছে? লিপিড এ বলে একটা কম্পোনেন্ট ছিল এলপিএস এ, লিপিড এ। তো লিপিড এ হচ্ছে টক্সিক। পুরো এলপিএস লেয়ারটাকে টক্সিক আমরা বলি, বাট অ্যাকচুয়ালি এলপিএস এ কোন পার্টটা টক্সিসিটি শো করে, সেটা হচ্ছে লিপিডে। কি টাইপ অফ টক্সিন এটা? এক্সোটক্সিন না এন্ডোটক্সিন? কি টাইপ অফ টক্সিন? এক্সো না এন্ডো? এটা বলা উচিত। রিলিজ হচ্ছে না রিলিজ হচ্ছে না? এলপিএস লেয়ার বাইরে রিলিজ হয় না অ্যাটাচ থাকে?
আনসার করে না। অ্যাটাচ থাকে না রিলিজ হয়? এলপিএস ওটা তো পার্ট অফ দ্য সেল ওয়াল, বাইরে বেরোবে কি করে? অ্যাটাচই থাকে। তাহলে অ্যাটাচ থাকলে এন্ডো না এক্সো? কি টাইপ অফ টক্সিসিটি শো করে? এন্ডো। এন্ডোটক্সিন। আর এক্সো কখন হয়? এক্সোটক্সিন হচ্ছে যে প্রোটিন গুলো বার করে, যেমন ভিব্রিও কলেরি, মেডিকেলে পড়বে এক্সোটক্সিনের ডিফারেন্ট এক্সাম্পল। যেমন ভিব্রিও কলেরি একটা টক্সিন তৈরি করে যেটার জন্য কলেরা হয়। তো ওটা কলেরা টক্সিন, কলেরা টক্সিন বাইরে বের করে, রিলিজ করে, ঠিক আছে? এ রিলিজ করছে কোথায়? তো সেল ওয়ালের নিজের পার্ট, সেল ওয়ালের তোমার এন্ডো পার্ট, মানে অ্যাটাচ পার্ট। তো ইট ইজ আ এন্ডোটক্সিন। তো এন্ডোটক্সিন তুমি যখন এবার ওই ইকোলাই সেল থেকে প্রোটিনটাকে বার করছো, ফার্স্ট অফ অল তো সেলটাকে ডিসরাপ্ট করতে হবে, লাইস করতে হবে। তো সেল লাইসিসের টাইমে এলপিএস লেয়ার তো অ্যাটাচই থাকে, তো প্রোটিনের সাথে কোনো স্মল পোর্শন অফ এলপিএস ও যদি থেকে যায়, ওটা এন্ডোটক্সিনে কাজ করবে। এন্ড আমি যদি কোনো হিউম্যানের বডিতে বা অ্যানিমাল বডিতে ওটাকে অ্যাজ আ ভ্যাকসিন বলো, কিংবা অ্যাজ আ সাম আদার প্রোটিন বলো, ধরো তুমি ইনসুলিন নিচ্ছ, ঠিক আছে? ইনসুলিন প্রোডাকশন তো আমি করবো, তোমাদের সিলেবাসেও আছে এইচজিএইচ প্রোডাকশন, ইনসুলিন প্রোডাকশন। ইনসুলিন প্রোডাকশন তো ইকোলাই থেকেও করা হয়, ইকোলাই থেকেই করতে হয়, মানে করি আর কি আমরা। তো আমরা নিচ্ছি, তো ওখানে যদি তোমার স্মল অ্যামাউন্ট অফ এলপিএস ও ওখানে পার্টে থেকে যায়, তাহলে কি তৈরি করবে আমার বডিতে? এসে ইনসুলিন দিচ্ছ, তার সাথে ইনসুলিনের কাজ তো হবে, তার সাথে সাথে আমার বডিতে ইনফ্লামেশন শুরু হয়ে যাবে। মানে এলপিএস কি করে? বডিতে হাই অ্যামাউন্ট অফ ইনফ্লামেশন তৈরি করে, যেটার জন্য হচ্ছে টক্সিক শক তৈরি হয়। টক্সিক শক আলটিমেটলি কিল দ্য সেল, মানে ইনসুলিন নিতে গিয়ে তুমি মানুষটাকে মেরে দিলে, ঠিক আছে? তো পাইরোজেনিক প্রবলেম, সেলস কন্টেইন টক্সিক পাইরোজেন্স, ইয়েস, ইকোলাইয়ের মধ্যে থাকে, এলপিএস লেয়ারের মধ্যে থাকে। তো প্রোটিন আইসোলেশন করার পর সেটাকে আমাকে ভালো করে টেস্ট করে নিতে হবে। যদি না টেস্ট হয়, আর উইদাউট দ্যাট তুমি যদি ওটাকে সাপ্লিমেন্ট দিয়ে দাও, ইন্ট্রাভেনাসলি ইনজেক্ট করে দাও, তাহলে সমস্যা তৈরি হতে পারে, ইভেন ডেথ অব্দি হতে পারে। নাম্বার 4, আনাদার প্রবলেম, কোডন বায়াস। তোমার স্টপ হয়ে যেতে পারে, প্রোটিন ভুলভাল তৈরি হতে পারে। নাম্বার 5, if gene contain, foreign gene contain intron, other problem, introns। এবার ইন্ট্রনস কে রিমুভ করার এবিলিটি আছে, যেটাকে আমরা বলি পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন, অ্যাকচুয়াল নেম ইজ স্প্লাইসিং। স্প্লাইসিং করার এবিলিটি আছে ইকোলাইয়ের? না। স্প্লাইসিং এবিলিটি আছে? এবিলিটি নেই। তাহলে যদি কোনো ফরেন জিনের মধ্যে ইন্ট্রন থাকে, মানে আমি যদি ইউক্যারিওটিক জিন নিই, ইউক্যারিওটিক জিনের মধ্যে তো ইন্ট্রন থাকবে, হ্যাঁ কি না? ইউক্যারিওটিক জিনের মধ্যে ইন্ট্রন থাকবে, তাই ইন্ট্রন কন্টেনিং জিনকে আমি এখানে এক্সপ্রেস করাতে পারবো ইন ব্যাকটেরিয়াল সিস্টেমে? পসিবলই না, না। পসিবলই না। তো অ্যাডভান্টেজ যেমন দেখতে পাচ্ছ, সাম পয়েন্টে মানে সিরিয়াস ডিসঅ্যাডভান্টেজ শো করছে ব্যাকটেরিয়াল সিস্টেম, বাট এরপরেও আমরা ব্যাকটেরিয়াল সিস্টেমকেই প্রেফার করব। কেন প্রেফার করব? বিকজ এই ডিসঅ্যাডভান্টেজ গুলো আমরা রিকভার করতে পারি, মানে ওভারকাম করতে পারি। লাইক দ্যাট, তুমি যদি এইটাকে দেখো, জিন কন্টেনিং ইন্ট্রনস, ঠিক আছে? এটাকে আমি যদি ওভারকাম করতে চাই প্রবলেমটা, আমি কি তৈরি করব? আমি ডাইরেক্ট এমআরএনএ নেব না, আমি কি করব? সিডিএনএ তৈরি করব। আমি কি করব? সিডিএনএ তৈরি করব। তোমাদের সিলেবাসে আছে জিন লাইব্রেরি, সিডিএনএ লাইব্রেরি, সিডিএনএ প্রোডাকশন, তখন দেখে নেবে। সিডিএনএ প্রোডাকশন মানে কি? ইন্ট্রনলেস জিন সেগমেন্ট, ইন্ট্রনলেস জিন সেগমেন্ট, দ্যাট ইজ দ্য সিডিএনএ, ঠিক আছে? যেখানে এমআরএনএ থেকে আমরা ডিএনএ ফ্র্যাগমেন্ট বানাই। নর্মাল ডিএনএ ফ্র্যাগমেন্টের মধ্যে তো ইন্ট্রন থাকবেই, বাট সিডিএনএ ডাজ নট কন্টেন এনি ইন্ট্রন, বিকজ এটা আমরা তোমার এমআরএনএ থেকে প্রিপেয়ার করি, তো ম্যাচিওর এমআরএনএ থেকে। তো ম্যাচিওর এমআরএনএ এর মধ্যে তো স্প্লাইসিং হয়ে যায়, তাহলে কোনো ইন্ট্রন থাকার চান্সই নেই। তো এটাকে আমরা ওভারকাম করে দিতে পারি। কোডন বায়াসটা একটা প্রবলেম, ঠিক আছে, এটা কিছু করার নেই, সিস্টেম চেঞ্জ করে দেখতে হবে, ইকোলাই ছেড়ে অন্য কিছু সিস্টেম নিলে হয়তো ওয়ার্ক করে যাবে। এই ব্যাপারটা দেখো, সেল ওয়াল কন্টেন্ট টক্সিক পাইরোজেন্স, এটাকে আমরা ওভারকাম করে দিতে পারি। কিভাবে ওভারকাম করব? আমরা সেলকে ফাটাবোই না, আমরা সেলকে লাইসই করব না, উইদাউট লাইসিং প্রোটিনটাকে আমি বের করে আনবো। কিভাবে করবো স্যার? এইভাবে? এটা কি স্যার ম্যাজিক হচ্ছে নাকি? হ্যাঁ, ম্যাজিক করা যায়। কিরকম করব? আমরা যদি সিক্রেটারি সিস্টেম লাগিয়ে দিই প্রোটিনটার সাথে, সিক্রেটারি সিস্টেম লাগিয়ে দিই প্রোটিনটার সাথে,
protein contain secretory signal sequence. secretory signal sequence. এটা যদি আমি করে দিতে পারি, এই প্রোটিনটা সিক্রেটারি সিগন্যাল সিকোয়েন্স মানে কি, ইকোলাই তো সব প্রোটিন নিজের মধ্যে রাখে না, কিছু প্রোটিন তো সিক্রিটও করে, হ্যাঁ কি না? সাম প্রোটিনস আর সিক্রেটেড অলসো। তো আমি শুধু দেখে দেব যে ইকোলাই যে প্রোটিন গুলোকে সিক্রেট করছে, এই দ্যাট সিক্রেটেড প্রোটিনের ডিএনএ সেগমেন্টে কি আছে যার জন্য প্রোটিনটা বাইরে বেরিয়ে আসছে। সিক্রেটেড মানে কি, সেল থেকে বাইরে বেরিয়ে আসছে, হ্যাঁ কি না? বুঝতে পেরেছো কেসটা কি? তো আমি জাস্ট দেখে নেবো যে সেক্রেটারি প্রোটিনস এর জিন সেগমেন্টে কি এমন আছে যার জন্য প্রোটিনটা ইনসাইডে না থেকে বাইরে বেরিয়ে আসছে। তো ক্লিয়ারলি দেখতে পাবে কিছু সিগন্যাল থাকে, যেগুলোকে বলা হচ্ছে সেক্রেটারি সিগন্যাল। সেক্রেটারি সিগন্যাল থাকে, সেক্রেটারি সিগন্যালের মধ্যে সাম অ্যামাইনো অ্যাসিডের কম্বিনেশন থাকে, দ্যাট অ্যামাইনো অ্যাসিডস আর রেকগনাইজড বাই দা ট্রান্সপোর্ট সিস্টেম আর ওকে বার করে দেয়, আউটসাইডে বার করে দেয়, ঠিক আছে? তো এই ব্যাপারটা যদি আমি আমার প্রোটিনের সাথে, জিন অফ ইন্টারেস্টের সাথে লাগিয়ে দিতে পারি, তাহলে আমার ডিসরাপ্ট করার কোনো দরকার আছে? আমার তো সিস্টেমে মানে মিডিয়ামের মধ্যে আমার প্রোটিনটা বেরিয়ে আসবে, হ্যাঁ কি না? বলবে তো। কেসটা কি বুঝতে পেরেছো কি পারো? হ্যাঁ স্যার, পেরেছি। তো প্রোটিনটা উইদাউট ডিসরাপশন অফ দা সেল আমার মিডিয়ার মধ্যে চলে আসবে। আমি কি করব, সেলটাকে আমি সেন্ট্রিফিউজ করে ডিসকার্ড করে দেবো, আমার মিডিয়ার মধ্যে প্রোটিন থেকে যাবে, ঠিক আছে? তো এরকম তৈরি করা হচ্ছে এখন। তারপর প্রোটিন পিউরিফিকেশনের জন্য আরো আমরা বলেছি যে ট্যাগ করে দেওয়া হয়, পলিহিস্টিরিন ট্যাগ লাগানো হয়, বায়োটিনাইজেশন করা হয় প্রোটিনের মধ্যে, দেন তোমার মিড ট্যাগিং করা হয়, এপিটোপ ট্যাগ করা হয়। তো এগুলো রিজন কি, সব পিউরিফিকেশন সিস্টেমকে ইমপ্রুভ করার জন্য। বলো, তুই বলে স্যার ফার্স্টের সিস্টেমটা কি ইমপ্রুভ করা যাবে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন? এটা খুবই ডিফিকাল্ট, এটা খুবই ডিফিকাল্ট ইমপ্রুভ করা, ঠিক আছে? বিকজ আমরা ইনভিট্রো ট্রাই করতে পারি পোস্ট ট্রান্সলেশন মডিফিকেশনে কি হয় প্রোটিনটার, সেটা তোমার ফসফোরাইলেশন হয় না গ্লাইকোসাইলেশন হয়, গ্লাইকোসাইলেশন হলে কত অ্যামাউন্টে গ্লাইকোসাইলেশন হয়, কোন কোন তোমার কার্বোহাইড্রেট ইউনিট ঢোকে। তো এই জায়গাটা একটু ডিফিকাল্ট করা, যেটা ইআর আর গলজি অ্যাপারেটাস করে, ঠিক আছে? এন্ড এইটা হচ্ছে পোটেন্ট ড্রব্যাক, যদি কোনো প্রোটিনে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনের পরে অ্যাক্টিভ হয়, সেখানে ব্যাকটেরিয়াল সিস্টেম নিতে পারবে না তুমি। যে প্রোটিনটা আফটার পোস্ট ট্রান্সলেশন সিস্টেমের পর অ্যাক্টিভ হচ্ছে বা ফাংশনালাইজ হচ্ছে, সেখানে ব্যাকটেরিয়াল সিস্টেম নেওয়া খুব ডিফিকাল্ট, নিতে পারবে না ওকে, ওই প্রোটিনটা ফাংশনালাইজ করতে পারবে না। তার জন্য তোমাকে অন্য সিস্টেম নিতেই হবে, কিচ্ছু করার নেই। তো অল্টারনেটিভ আর কি সিস্টেম অ্যাভেলেবেল আছে, লেটস চেক। আমাকে বলবে এত অব্দি পয়েন্ট ক্লিয়ার, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। আর কি সিস্টেম আছে, ফাঙ্গাল সিস্টেম আছে ফর এক্সপ্রেশন। আর কি সিস্টেম আছে, ফাঙ্গাল সিস্টেম আছে। ফাঙ্গাল সিস্টেমে দুটো ইম্পর্টেন্ট ক্যান্ডিডেট, ওয়ান ইজ Saccharomyces cerevisiae, আদার ইজ Pichia pastoris। টু ফাঙ্গাল সিস্টেম, Saccharomyces cerevisiae যেটা নর্মাল ইস্ট, Pichia pastoris। স্যার কোনটা বেটার? আগে আমরা দেখি ওয়াই ফাঙ্গাল সিস্টেম আমরা চুজ করছি, তারপর হুইচ ওয়ান ইজ বেটার, Saccharomyces or Pichia আমরা চেক করব। Why fungal systems we are chosen? Why fungal system? নাম্বার ওয়ান, যেটা আমি বারবার বলছি, পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনটা হওয়ানোর জন্য, পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনটা করানোর জন্য, বিকজ এটা ফাঙ্গাল সিস্টেম, ইউক্যারিওটিক মডেল, ইউক্যারিওটিক মডেলের মধ্যে ইআর গলজি অ্যাপারেটাস প্রেজেন্ট থাকবে, তার মানে আমার পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনটা হবে। এবিলিটি টু গ্লাইকোসাইলেট, এবিলিটি টু গ্লাইকোসাইলেট the protein. নাম্বার টু, অ্যাবসেন্স অফ পাইরোজেনিক টক্সিনস, যেটা ইকোলাইয়ের মধ্যে বা এলপিএস লেয়ারের জন্য প্রবলেম আসছিল।
absence of pyrogenic toxin. A pyrogenic water মানে হচ্ছে it create havoc inflammation in your body when it incorporate. That's why pyrogenic water. Pyrogenic water মানে হচ্ছে inflamed করাবে বডিতে, and fever তো আসবেই, that's for sure. And ultimately যদি প্রচুর অ্যামাউন্টে ঢোকে তখন কিন্তু ডেথ অবধি হতে পারে, টক্সিক শক হয়ে যেতে পারে, হঠাৎ ব্লাড প্রেশার ড্রপ করে গিয়ে মাল্টি অর্গান ফেলিওর। এই ওয়ার্ডটাকে বলা হচ্ছে পাইরোজেনিক। দেখবে এর রিগার্ডিং একটা ট্যাবলেটও বিক্রি হয় কমন ওয়ার্ডে, পাইরিজেসিক, যেটা প্যারাসিটামলের কম্পোজিশন থাকে, পাইরিজেসিক। ওটা অ্যাকচুয়ালি ওইভাবে নেমটা দেওয়া হয়েছে, পাইরোজেনিক কম্পোনেন্টকে ডাউন করে, পাইরিজেসিক। তো পাইরোজেনিক টক্সিন অ্যাবসেন্স থাকে, ইকোলাইতে যেটা প্রেজেন্ট থাকছে তো প্রবলেম। নাম্বার 3, আমরা যদি পিকিয়া ইউজ করি, তাহলে হাই ইল্ড অফ রিকম্বিনেন্ট প্রোটিন পাবো, অ্যাজ মাচ অ্যাজ ব্যাকটেরিয়ার মতোই পাবো। ব্যাকটেরিয়া যেমন খুব তাড়াতাড়ি গ্রো করে, পিকিয়াও কিন্তু র্যাপিড পেসে গ্রো করতে পারে, তাহলে হাই ইল্ড পেতে পারি। আনাদার তোমার অ্যাডভান্টেজ যেটা ব্যাকটেরিয়াল সিস্টেমের থেকে ফাঙ্গাল সিস্টেম বেটার করবে, এবিলিটি টু ক্লোন, very large piece of DNA, very large piece of DNA. Yes or no? Because আমরা দেখেছিলাম ক্লোনিং এর টাইমেও, ক্লোনিং ভেক্টর ডিজাইনের টাইমেও ব্যাকটেরিয়াল প্লাজমিড গুলো খুব বেশি সাইজ নিতে পারে না। এর জন্য আমরা অ্যাডভান্স ভেক্টরে গেছিলাম, মানে ফেজ ভেক্টরে গেছিলাম, ব্যাকটেরিওফেজ কন্টেনিং ভেক্টরে। আমরা লাস্ট চেক করেছিলাম হচ্ছে ইস্ট কন্টেনিং ভেক্টর, যেটা হচ্ছে YAC। এ কিন্তু লার্জ সেগমেন্ট অফ ডিএনএ কে ক্লোন করতে পারে। ঠিক আছে, তার মানে আমি ইস্ট ভেক্টরের মধ্যে কম্পেয়ার টু দি ব্যাকটেরিয়া লার্জ পিস অফ ডিএনএ কে ইনকর্পোরেট করাতে পারবো। আনাদার প্রবলেম সলভ। নাম্বার 5 হচ্ছে ফাঙ্গাল সিস্টেম ইন্ট্রন স্প্লাইস আউটও করতে পারে, ইন্ট্রন স্প্লাইসিং পসিবল, যেটা ব্যাকটেরিয়াল সিস্টেমে অ্যাবসেন্ট ছিল। এবার আমাকে বলো which one is better, Saccharomyces cerevisiae to take as a expression model or Pichia pastorilis? অলরেডি একটা পয়েন্ট আমি মেনশন করে রেখে দিয়েছি, যে Saccharomyces বেটার হবে না Pichia বেটার হবে, কি হবে বলো? পিকিয়া। Pichia বেটার হবে। প্রথমত হচ্ছে পিকিয়া হাই ইল্ড তৈরি করে কম্পেয়ার টু এস সিরিবিসি। আরো প্রবলেম আছে পিকিয়া, তোমার কি বলে না, স্যাকারোমাইসিসে। স্যাকারোমাইসিসে আরো দুটো প্রবলেম হচ্ছে, লেস ইল্ড ফার্স্ট অফ অল কম্পেয়ার টু পিকিয়া। নাম্বার 2, হাইপার গ্লাইকোসাইলেশন। এই ওয়ার্ডটা কিন্তু মাথায় রেখো, ঠিক আছে? যখনই বলবে ফাঙ্গাল সিস্টেমের ড্রব্যাকস, তখন তো তোমাকে সেরিবিসি বা পিকিয়া এরকম আলাদা করে বলবে না, বলে দেবে ফাঙ্গাল সিস্টেমের ড্রব্যাক কি। এই ওয়ার্ডটা যেন লেখা থাকে, হাইপার গ্লাইকোসাইলেশন। এই প্রবলেমটা করায় মেনলি সেরিবিসি। পিকিয়া মোটামুটি হাইপার গ্লাইকোসাইলেশনের চান্স অনেক কম, পিকিয়া মোটামুটি ঠিকঠাকই করার চেষ্টা করে, বাট স্টিল কম্পারেটিভলি আদার সিস্টেমের থেকে পিকিয়া বেশি করে হাইপার গ্লাইকোসাইলেশন। স্যার আদার কি সিস্টেম অ্যাভেলেবেল আছে? ইয়েস অ্যাভেলেবেল আছে, তো সেগুলো আসছি আমরা পরে। তো হাইপার গ্লাইকোসাইলেশন মানে কি? হাইপার গ্লাইকোসাইলেশন মানে কি হচ্ছে একটা প্রোটিন যে অ্যামাউন্ট অফ গ্লাইকোসাইলেশনে অ্যাক্টিভ হয়ে যাওয়ার কথা, ও গ্লাইকোসাইলেশন করাচ্ছে, বাট গ্লাইকোসাইলেশনের ওভার গ্লাইকোসাইলেশন করে দিচ্ছে। দ্যাট ইজ অলসো প্রবলেমেটিক। হাইপার গ্লাইকোসাইলেশন হলেও প্রোটিন ফাংশনালাইজ হতে চায় না, প্রোটিনটা অ্যান্টিজেনিক হয়ে যেতে পারে, বিকজ গ্লাইকোসাইলেট হচ্ছে মানে কি, প্রোটিনটা সুগার গুলো অ্যান্টিজেনিক থেকে শো করে দিতে পারে বডির মধ্যে। ঠিক আছে, তো এই প্রবলেমটা কিন্তু তোমার ফাঙ্গাল সিস্টেমে মেনলি সেরিবিসির সঙ্গে অ্যাভেলেবেল। প্রথমত হচ্ছে লো ইল্ড, সেকেন্ড হচ্ছে হাইপার গ্লাইকোসাইলেশন করায়, আর থার্ড হচ্ছে ইস্যু সেরিবিসি as well as পিকিয়া, that is lack of efficient secreting protein.
সিক্রেটিং প্রোটিনস। মানে সিক্রেটারি সিস্টেম খুব ভালো কাজ করে না, যেটা আমরা বলেছিলাম যে উইদাউট সেল লাইসিস কি প্রোটিন পিউরিফিকেশন পসিবল? ইয়েস পসিবল। কিভাবে করেছিলাম ইকোলাইতে? আমরা দেখে নিয়েছিলাম যে সিক্রেটারি সিস্টেমে কোন সিকোয়েন্স কাজ করে, দ্যাট সিকোয়েন্স অ্যাটাচ করে দেবো আমরা প্রোটিনের সাথে, অ্যান্ড প্রোটিনটা সিক্রিট হয়ে যাবে। এই ব্যাপারটা ইস্টে ভালো কাজ করে না, বিকজ ইস্টে সিক্রেটারি সিস্টেম সেরকম এফিশিয়েন্ট নয়। বলো, বোঝা গেছে? হ্যাঁ স্যার। তারপর কি কি ভেক্টর ইউজ করা হয় ফাঙ্গাল সিস্টেমের জন্য? সেরিডিসির জন্য তো যেটা আগেও ক্লাসে পড়ে এসেছিলাম, ইস্টের ডিফারেন্ট ভেক্টর, যেটা 2 মাইক্রন প্লাজমিড থেকেই তৈরি হয়, ওয়াইইপি, দেন তোমার ওয়াইআরপি, ওয়াইসিপি, অ্যাজ ওয়েল অ্যাজ বেটা সব থেকে হচ্ছে ইএফ। পিকিয়া পাস্তরিসের জন্য ভেক্টর যেটা নেওয়া হয় সেটা হচ্ছে, তো আগে প্রোমোটার দেখে নাও, প্রোমোটার কি কি নেওয়া হয় পিকিয়া পাস্তরিসে। প্রোমোটার প্রোমোটার নেওয়া হয় হচ্ছে তোমার ADH1, গ্যাপ, গ্লিসারল্ডিহাইড ফসফেট। এটা আগে ইউজ হতো, এখন অক্স1 ইউজ করা হচ্ছে প্রোমোটার। পিকিয়া পাস্তরিস স্ট্রংগেস্ট সিস্টেম, খুব ভালো র্যাপিডলি তৈরি করে প্রোডাকশন, এন্ড হাই ডেন্সিটিতে প্রোডাকশন তৈরি করে। ভেক্টর কি কি আছে পিকিয়া পাস্তরিসের জন্য? ইএস ভেক্টর আছে, ওয়াইইএস, যদিও এত ডিটেলসে কোশ্চেন করবে বলে মনে হয় না, বাট জেনে রাখা ভালো। প্লাজমিড অফ পিআইসি, নোটসে সবই দেওয়া থাকবে, অল ডিটেলস, আমি জাস্ট হাইলাইট করে গেছি। ঠিক আছে, ফাঙ্গাল এক্সপ্রেশন সিস্টেম। হ্যাঁ স্যার বুঝতে তাহলে প্রবলেম কি পেলাম ফাঙ্গাল এক্সপ্রেশন সিস্টেমে? হাইপার গ্লাইকোসাইলেশন এই একটা ইস্যু। এইটাকে আমি যদি কমাতে চাই, ফাঙ্গাল সিস্টেম কিন্তু খুব ভালো হবে না। এর থেকে বেটার সিস্টেম হবে ইনসেক্ট মডেল, জিন এক্সপ্রেশন ইন ইনসেক্ট। অবাক হওয়া, বাট হ্যাঁ হয়, ইনসেক্ট এক্সপ্রেশন সিস্টেম ক্রিয়েট করতে পারে, ইনসেক্ট এক্সপ্রেশন সিস্টেম। মেইনলি এখানে যে ভেক্টর ইউজ করা হয় সেটা হচ্ছে ব্যাকিউলোভাইরাস ভেক্টর, ব্যাকিউলোভাইরাস ভেক্টর। আর এই ব্যাকিউলোভাইরাস ভেক্টর মানে ব্যাকিউলোভাইরাস অ্যাকচুয়ালি কি করে, ইনসেক্ট লার্ভাকে ইনফেক্ট করে, ঠিক আছে? ইনসেক্ট লার্ভাকে ইনফেক্ট করে আর ওখানে তৈরি করে ওদের জিন। তো আমি ব্যাকিউলোভাইরাস কন্টেনিং মানে ব্যাকিউলোভাইরাসকে যদি আমি মডিফাইড করাই, আর মডিফাইড করে আমার জিন অফ ইন্টারেস্ট কে ঢুকিয়ে দিই, দ্যাট বিকাম মাই ব্যাকিউলোভাইরাস কন্টেনিং ভেক্টর। ও কি করবে, ইনসেক্টের মধ্যে ঢুকবে, ঢুকে গিয়ে প্রোডাকশন করবে আমার জিন অফ ইন্টারেস্ট কে। and that production much more efficient কেন হবে? because ইনসেক্টে এই হাইপার গ্লাইকোসাইলেশনের চান্সটা কম, নেই বললেই চলে, হাইপার গ্লাইকোসাইলেশন হয় না বললেই চলে। তার মানে আমার প্রোটিনটা অ্যাকচুয়ালি একদম নেটিভ ফর্মে বেরোবে, একদম বলবো না, মানে ক্লোজ টু দা নেটিভ ফর্মে বেরোবে। ক্লোজ টু দি নেটিভ ফর্ম মানে ফাংশনালাইজ হওয়ার চান্স বেশি। পয়েন্ট ক্লিয়ার? হ্যাঁ স্যার। সো ব্যাকিলোভাইরাস ভেক্টর এটা কোন সেল লাইনের মধ্যে ঢোকানো হয়? SF9, এটা হচ্ছে একটা ইনসেক্ট সেল লাইন। ব্যাকিলোভাইরাস কি করবে, SF9 সেল লাইনের মধ্যে ইনসার্ট হবে, এন্ড ব্যাকিলোভাইরাস কন্টেনিং মাই জিন অফ ইন্টারেস্ট SF9 সেল লাইনে তৈরি হওয়া স্টার্ট করবে। প্রোমোটার কি নেওয়া হয়? প্রোমোটার হচ্ছে নেওয়া হয় হচ্ছে ACMNPV,
এটা হচ্ছে একদম ফার্স্ট ইউজ হতো ACMNPV, এর একটা বড় সড় নাম আছে, অটোগ্রাফা অটোগ্রাফা ক্যালিফোর্নিয়া মাল্টিপল নিউক্লিয়ার পলিহেড্রোসিস ভাইরাস। সরি, এটা প্রোমোটার না, এটা অ্যাকচুয়ালি আনাদার ভেক্টর, মানে একটা তো ব্যাকিউলো ভাইরাস গেল, আর একটা হচ্ছে ACMNPV। এই ভেক্টরটাকে ইউজ করা হতো, আগে ইউজ করা হতো, এখন ব্যাকিউলো ভাইরাস ভেক্টর হচ্ছে মোর পপুলার। আর ব্যাকিউলো ভাইরাস সিস্টেম মোর পপুলার, এবং এটাকে এখন চেঞ্জ করে ব্যাকিউলো ভাইরাস তোমার এই ভাইরাস সিস্টেমটা, ভেক্টর সিস্টেমটাকে মডিফাইড করে এখন ব্যাকমিট তৈরি করে দেওয়া হয়েছে, যেটা আরো বেশি এফিশিয়েন্ট। ব্যাকমিট এফিশিয়েন্ট অ্যান্ড ইজি টু ইউজ। ব্যাকমিট কোশ্চেনে আসে 2 মার্কস 1 মার্কস কোশ্চেনে, হোয়াট ইজ ব্যাকমিট? ব্যাকমিট হচ্ছে ব্যাকিউলোভাইরাস জিনের মধ্যে এফ প্লাজমিডের অরিজিনকে ইনকর্পোরেট করে দেওয়া হয়। ব্যাকিউলোভাইরাস ভেক্টর containing F plasmid origin. F plasmid origin। তাহলে এটা এখন কোন সেলে মেনটেন হবে, আর SF9 লাগবে নাকি ব্যাকটেরিয়া সেলের মধ্যেও মেনটেন করা যাবে? বলো। ব্যাকটেরিয়াতে হবে। ব্যাকটেরিয়াতেও মেনটেন করা যাবে। দেখো SF9 সেল লাইন কি বলেছিলাম, ব্যাকটেরিয়াল সেলকে ম্যানিপুলেট করা, ব্যাকটেরিয়াল সেলকে কালচারিং করা সব থেকে বেশি ইজি টাস্ক। যখনই তুমি আদার সেল লাইন নিয়ে কাজ করবে, যেটা ভাইরাসের টাইমেও বলেছিলাম, যে সেল লাইন মানেই হচ্ছে হেডেক, সেল লাইন মানেই হচ্ছে কন্টামিনেশনের চান্স, সেল লাইন মানেই হচ্ছে খুব সেফটি ওয়ার্ড, মানে ওখানে একজন কি দুজনেরই রেস্ট্রিক্টেড অ্যাডমিশন থাকে, বাকি জন সবাই একসাথে গিয়ে ওখানে ঢুকতে পারে না। তো খুব একটা আইসোলেটেড জোনের মধ্যে সেল লাইন মেনটেন করা হয়, আদারওয়াইজ সেল লাইনটা কন্টামিনেট হয়ে যাবে বাই তোমার ফাঙ্গাল সিস্টেম বা আদার ব্যাকটেরিয়া দিয়ে, আলটিমেটলি টোটাল সিস্টেমটাকে ড্যামেজ করে দেবে। তো আমি যদি ব্যাকটেরিয়ার মধ্যে সিম্পলি ম্যানেজ করতে পারি ব্যাপারটাকে, পুরো ব্যাপারটাকে, মানে এই ব্যাকনিকটাকে, মানে ব্যাকিলোভাইরাস ভেক্টরটাকে, তাহলে সব থেকে ইজি হয়, ম্যানিপুলেট করা ইজি হয়, সেটার জন্য ব্যাকনিক তৈরি করা হয়েছে এখন। স্যার SF9 সেল লাইনটা কি ইনফেক্টেড, মানে ইনসেক্টেড ছিল? এটা ইনসেক্টেড সেল লাইন, ইয়েস, SF9 ব্যাকিলোভাইরাসকে মেনটেন করার জন্য, মানে ব্যাকিলোভাইরাস ভেক্টরকে মেনটেন করার জন্য। তাহলে ইনসেক্ট এক্সপ্রেশন সিস্টেম থেকে আমার যে প্রোটিনটা তৈরি হবে, নিয়ার অর ভেরি ক্লোজ টু দা অ্যাকচুয়াল মানে অ্যাকচুয়াল ইউক্যারিওটিক প্রোটিন বা ম্যামেলিয়ান প্রোটিন বা হিউম্যান প্রোটিন বলতে পারি। বাট আমি আবারও রিপিট করছি, ওয়ার্ডটা স্ট্রেস দিচ্ছি, ভেরি ক্লোজ। বাট অ্যাকচুয়ালি কি তৈরি করতে পেরেছি? অ্যাকচুয়াল প্রোটিন নেটিভ টু দি ম্যামেলিয়ান টাইপ প্রোডাকশন করতে পারবো? মানে আমি যদি হিউম্যান ইনসুলিন তৈরি করি বা হিউম্যানের কোনো প্রোটিন তৈরি করি, ধরে নাও হিউম্যানের প্রোটিন যদি আমি তৈরি করি, ইনসেক্টে হাইপার গ্লাইকোসাইলেশনের চান্স কম, অ্যাজ ইট ইজ তৈরি করার চান্সই বেশি, বাট ভেরি ক্লোজ হবে, তাও স্লাইড ডিফার করে যাবে। অ্যান্ড স্লাইড ডিফার সামটাইম প্রবলেমেটিক, বিকজ আমাদের ইমিউন সিস্টেম এতটাই অ্যাক্টিভ থাকে, ওই স্লাইড ডিফারেন্সও ওকে অ্যান্টিজেন মানে ফরেন হিসাবে নেবে, অ্যান্ড প্রোটিনটার 12টা বাজিয়ে দেবে। কি বলতে চাইছি বুঝতে পেরেছো? তো এক্সাক্ট যদি তৈরি করতে চাই, এক্সাক্ট, তাহলে আমি কি সিস্টেম নেব? নাম্বার 4 সব থেকে বেস্ট সিস্টেম, সেটা হচ্ছে ম্যামেলিয়ান সিস্টেমেই তুমি এক্সপ্রেশন করো। স্যার বলছিলাম ব্যাকমিট যেটা বললেন, ওখানে যে হ্যাঁ, এফ প্লাজমিডটা নিয়ে এলো, এলে কি লাভটা হলো? এফ ওখানে তো মানে প্লাজমিডের অরিজিন নিয়েছে, এফ প্লাজমিড পুরো নেয়নি, অরিজিনটা নিয়েছে এফ প্লাজমিডের, যাতে মেনটেন করতে পারি আমরা ইয়ের মধ্যে, ব্যাকটেরিয়ার মধ্যে। লাভটা মানে এটাই, মেনটেন আমার SF9 সেলের জায়গায় আমি মেনটেন করাবো ব্যাকটেরিয়াল সেলের মধ্যে।
করলাম মানে ব্যাকটেরিয়াল তারপরে সেল তো ব্যাকটেরিয়াল সেলকে তো ম্যানিপুলেট করা বা ব্যাকটেরিয়াল সেলের মধ্যে কাজ করা তো ভেরি ইজি না, SF9 সেল লাইনে বাদে। এর জন্য এটাই মডিফিকেশন, আচ্ছা আদারওয়াইজ আর আচ্ছা কোনো লাভ নেই। আলটিমেটলি তোমার এক্সপ্রেশন করতে গেলে মানে ব্যাকটেরিয়াল সেল থেকে পুরো ব্যাপারটাকে আইসোলেট করে ইয়ের মধ্যেই ঢোকাতে হবে, ইনসেক্টের মধ্যেই ঢোকাতে হবে, যেটা SF9 হোক বা আদার সেল লাইন হোক সেখানেই ঢোকাতে হবে। বাট তুমি মেনটেনেন্সটা ওখানে মেনটেনেন্স করাটা প্রবলেম ছিল ডাইরেক্টলি, আর এখানে তুমি ভাইরাসটাকে ব্যাকটেরিয়ার মধ্যে মানে ভেক্টরটাকে ব্যাকটেরিয়ার মধ্যে ম্যানিপুলেট করছো, ব্যাকটেরিয়ার মধ্যে মেনটেন করছো বিফোর এক্সপ্রেশন। দ্যাট ইজ ভেরি অ্যামিনেবল টু মেনটেন, অ্যান্ড চেঞ্জ করাটাও অ্যামিনেবল। মানে তুমি যদি চাও কোনো জায়গায় জিন অফ ইন্টারেস্টে চেঞ্জ করা বা কোনো পোর্শনে চেঞ্জ করা, ডিলিশন অ্যাডিশন এগুলো খুব ইজি হয়ে যায়। এই কারণেই ওটা তৈরি করা হয়েছে ব্যাকমিড। ঠিক আছে। তো সব থেকে বেস্ট সিস্টেম যদি অ্যাজ ইট ইজ একদম সেম টু সেম কপি তৈরি করতে চাই, তাহলে হচ্ছে বেস্ট হচ্ছে অ্যানিমাল সেল কি ইউজ করা। মেনলি আমি যেটা বলতে চাইছিলাম ম্যামেলিয়ান সেলস কে ইউজ করা। এখানে মেন অ্যাডভান্টেজটা হচ্ছে প্রোডাকশন অফ রিকম্বিনেন্ট প্রোটিন recombinant protein with authentic post translational modification system, যার জন্য প্রোটিনটা একদম নো চেঞ্জ অ্যাজ ইট ইজ প্রোডাকশন হবে জিন অফ ইন্টারেস্ট। তার জন্য আমাদের ম্যামেলিয়ান সেল কালচার নিতে হয়। ম্যামেলিয়ান সেল কালচার পপুলারলি যেটা ইউজ হয় সেটা হচ্ছে চো সেল লাইন। চো সেল লাইন, চো সেল লাইনের ফুল ওয়ার্ডটা হচ্ছে সম্ভবত চাইনিজ হ্যামস্টার ওভারি। চাইনিজ হ্যামস্টার ওভারি সেল লাইন বানানো আছে। চো সেল লাইন ভেরি পপুলার, ওয়াইডলি ইউজ। চো সেল লাইনের মধ্যে আমরা এক্সপ্রেশন করাবো, ঠিক আছে, অথেন্টিক মডিফিকেশন সিস্টেম কাজ করবে। চো সেল লাইনের জন্য কি ভেক্টর চুজ করা হয়? দুটো ভেক্টর চুজ করা হয়, একটা হচ্ছে SB40 বেসড ভেক্টর, আর একটা হচ্ছে RSB বেসড রাউস সার্কোমা ভাইরাস বেসড, ঠিক আছে। SB40 বেসড ভেক্টর হচ্ছে PSV, প্লাজমিড অফ SB, আর এটা হচ্ছে প্লাজমিড অফ RSB। এই দুটো হচ্ছে পপুলার ভেক্টর এক্সপ্রেশন ভেক্টর ফর mammalian cell culturing system. Why SB40 and only RSB based vector choose করা হয়? Because these two vectors are strong and constitutive promoter. And purification করাও easy. Incorporation of target signal করা যায়, incorporation of target signal, and easy purification. তো দেখে নাও, এন্ড এটা থ্রুতেই ইউনিট 1 তোমাদের যেটা ছিল সেটা কমপ্লিট হয়েছে, কমপ্লিট করলাম। হিউজ ইউনিট, বোঝার জায়গা অনেক জায়গায় আছে। তো টাইম অবভিয়াসলি ইউনিট 1 এ বেশি আমাকে ইনকাজ করতে হয়, বিকজ আরটিকিটা নট সো মাচ ইজি লাইক আদার পেপার। তো বোঝার জায়গা থাকে। এখন যেমন তোমাদের অনেকটা লাইনে চলে এসছো, যেগুলো বলছি সেগুলো বুঝতে পারছো। প্রথম প্রথম ব্যাপারটা যতটা অসুবিধা হচ্ছে,
এখন একটু বুঝতে পারছো, বিকজ ইউনিট ওয়ানটাকে ধরে পড়িয়েছি। বাকি ইউনিটে যখন যাব তখন আমি আরেকটু কুইকলি এগোবো। অবভিয়াসলি কুইকলি এগোতেই হবে, বিকজ তোমাদের এক্সাম কবে দিচ্ছে আমার ঠিক জানা নেই। যদি সেকেন্ড উইক এক্সামে দেয়, কিছু মনে হচ্ছে কবে কি দেবে, অ্যাডমিট তো দেবে শুনলাম জানুয়ারিতে। তো জানুয়ারির এন্ডে হলে একটু বেশি টাইম পাওয়া যায় আর কি। আর আরডিটি সিলেবাসে এখনো অনেক কিছু বলার বাকি আছে, পড়ানোর বাকি আছে। তো কি হবে, কতটা হবে, এক্সট্রা ক্লাস নিতে হবে কিনা, সেগুলো সবই দেখতে হবে। তো এত অবধি মানে ইউনিট ওয়ানের পুরো পার্টটা। নেক্সট ইউনিট কুইকলি তো এগোবই। এখন দেখা যাক কি ডেট পড়ে। কবে ডেট দেবে বলেছে? জানুয়ারি তো, মানে জানুয়ারি 9-এ দেবে তো? হ্যাঁ 9 তারিখ অ্যাডমিট দেবে। ওই রকম বলছে। আচ্ছা, তো যদি জানুয়ারিতে এক্সাম হয় মানে তোমরা 3 মাসও টাইম পাচ্ছ না। মানে তোমরা স্টার্ট করেছো অক্টোবরে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 3 মাস পাচ্ছি। 3 মাস কি, ওই জাস্ট 3 মাসের ওভার। যাই হোক, দেখা যাক কি হচ্ছে। এত অবধি রাখবো আজকে। নেক্সট ক্লাসে আমরা ইউনিট 2 স্টার্ট করবো। একটু তাড়াতাড়ি এগোতে পারবো অবভিয়াসলি, বিকজ ওখানে আছে হচ্ছে ট্রান্সফরমেশন টেকনিক, মানে কিভাবে আমরা ভেক্টরকে ট্রান্সফর্ম করাবো, ভেক্টরকে ট্রান্সফর্ম করার স্ট্র্যাটেজি, সেটা আছে তোমার হচ্ছে ইউনিট নাম্বার 2 তে ফার্স্ট হাফে। এন্ড সেকেন্ড হাফে আছে হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ তোমার এক্সপেরিমেন্টাল সিস্টেম, মানে প্রোটিন আইসোলেশন সিস্টেম, আরএনএ আইসোলেশন সিস্টেম, মানে ওখানে ব্লটিং আছে, দেন তোমার আরো কোথায় ইয়ে আছে, মাইক্রো অ্যারে আছে, এগুলো রয়েছে, এসডিএস স্টেজ আছে, ইলেকট্রোফোরেসিস আছে, এগুলো রয়েছে। দুটো ক্লাস লাগবে আমার স্যার ইউনিট 2 কমপ্লিট করতে। হ্যাঁ স্যার বলছি ভেক্টরের নোটটায় দেখলাম ডিরেকশনাল ক্লোনিং বলে একটা আছে, হ্যাঁ, ওটা ডাইরেকশনাল কি ক্লোনিং পড়তে হবে? একদম করতে হবে। And দেখো সবকিছু তো ডিসকাস করা যাবে না, দেখতে পাচ্ছ তো ইউনিট ওয়ানে তুমি যদি পুরো নোটসটা পাও, আমার যে ইউনিট ওয়ানটা যেভাবে মানে কি বলবো এক্সটেন্সিভলি লেখা আছে, ওটাতেই আমার পুরো ইউনিট মানে পুরো আমি সেমিস্টার লাগিয়ে দিতে পারি ইউনিট ওয়ান, ধরে ধরে যদি বোঝাতে চাই। বাট সবকিছু তো পসিবল নয় বোঝানো বা ক্লাসের মধ্যে ডিসকাস করা। ইয়েস ইম্পর্টেন্ট, ডাইরেকশনাল ক্লোনিং ইয়েস ইম্পর্টেন্ট, অ্যান্ড ডাইরেকশনাল ক্লোনিং এর অ্যাডভান্টেজটাও তোমাকে জেনে রাখতে হবে, যে কিভাবে অমিট করা যাবে ডাইরেকশনাল ক্লোনিং। প্রবলেম হলে অবভিয়াসলি স্ক্রিনশট নিয়ে পাঠিও, কোন জায়গাটা প্রবলেম হচ্ছে কি হচ্ছে নিশ্চয়ই বলে দেবো। দেখবে ডাবল ডাইজেশন করা হচ্ছে, ডাবল রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ডাইজেশন, পড়েছো তো? না, ওখানটা দেখা হয়নি। আচ্ছা পড়বে, ওটা ইম্পর্টেন্ট, ডাইরেকশনাল ক্লোনিং কোশ্চেনে আসে। ডবল ডাইরেকশন মানে ডবল ডাইজেশন করেছে। নরমালি আমরা ক্লোনিং ভেক্টরের টাইমে সিঙ্গেল ডাইজেশন করাই না রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে, তাতে কি হয়, সেলফ লাইগেট করে যায়। তো সেলফ লাইগেট তো করে যায় একটা প্রবলেম, আরো একটা প্রবলেম হচ্ছে ডাইরেকশন চেঞ্জ হয়ে ঢুকতে পারে, মানে জিন অফ ইন্টারেস্টটা ডাইরেকশন মানে উল্টো হয়ে ঢুকতে পারে, ইনভার্ট পজিশনে ঢুকতে পারে, তখন পুরো ডাইরেকশন চেঞ্জ হয়ে যায়। আর ডাইরেকশন চেঞ্জ হলে জিন লেভেলে প্রবলেম, মানে জিন এক্সপ্রেশন লেভেলে প্রবলেম কি হবে, প্রোটিনের ওআরএফটাই চেঞ্জ হয়ে যাবে, ওপেন রিডিং ফ্রেমটাই চেঞ্জ হয়ে যাবে। আর রিডিং ফ্রেম যদি চেঞ্জ হয়ে যায় তখন তোমার ভুলভাল প্রোটিন তৈরি হবে, যে প্রোটিনটা অ্যাকচুয়ালি আসার কথা সেটা আসবে না। তো ডাইরেকশনাল ক্লোনিং কে প্রবলেম ওভারকাম করা মাস্ট নিডেড, মাস্ট ইম্পর্টেন্ট আর কি। উইদাউট দ্যাট জিন এক্সপ্রেশন আবার স্টপ হয়ে যেতে পারে। এটা তো ক্লোনিং এর টাইমও প্রবলেম, আর ক্লোনিং থেকে যদি আমি এক্সপ্রেশনও নিতে চাই তখনও ভুলভাল প্রোটিন তৈরি হবে, আর সেটার নাম হচ্ছে ডাইরেকশনাল ক্লোনিং। পড়ে নেবে, সুন্দরভাবে দেখানোও আছে, দেখবে ডাবল ডাইজেশন করানো হচ্ছে। অ্যান্ড এটা অনলি পসিবল পিইউসি ভেক্টর ক্লোনিং ভেক্টরের সঙ্গে, পিভিআর এ পসিবল নয়, পিইউসি তে পসিবল ডাইরেকশনাল ক্লোনিং কে ইয়ে করা, মানে ওভারকাম করা। ঠিক আছে? স্যার আমাদের শেষ হয়ে যাবে তো পরীক্ষার আগে? আমি একটু আগেই বলেছি আমার কথা, যদি টাইম লাগে এক্সট্রা ক্লাস দিয়ে কমপ্লিট করতে হবে, বাট কমপ্লিট তো করার চেষ্টা করবই, অবশ্যই চেষ্টা করব। এবার দেখা যাক কতটা কি হচ্ছে, কি ডেট পড়ছে, সেই রেসপেক্টে আমাকে অ্যাকশন নিতে হবে। ঠিক আছে? বাট তোমরা কিন্তু পড়া চালু রাখো, কারণ এরকম না যে আমি ক্লাস নিচ্ছি না বা তোমার কাছে নোটস নেই, তুমি কিন্তু পড়াটা চালু স্যার রাখো। বলছি আপনি এক্সাম দেবেন? আর এক্সামের টাইম কি, একদম ফাইনাল এক্সাম দেবে, কি করবে আর এখন এক্সাম দিয়ে?
এক্সাম দিয়ে টাইম কোথায়? এক্সাম নেওয়ার টাইম 3 মাসে যদি সেমিস্টার পড়ে আমার কি করার থাকে বলো? 6 মান্থের সিলেবাসকে আমাকে যদি 3 মাসে কমপ্লিট করতে বলে, আর দ্যাট অ্যামাউন্ট অফ ডিটেলস, আর উইদাউট ডিটেলস আমি মানে ছেড়েও যেতে পারি না। মানে অন্য টিচারদের মতো আমি ওয়ান লাইনে ছেড়ে দেবো এক্সপ্রেশন ভেক্টর, ইটস ফর দ্য এক্সপ্রেশন, তাহলে তো আমি পারতামই কমপ্লিট করে দিতে ইজিলি। 3 মাস কেন, আমি 1 মাসেও কমপ্লিট করে দিতে পারতাম, বাট আমি তো ছেড়ে যাই না ওভাবে, আমি প্রত্যেকটা পয়েন্টকে ডিসকাস করার চেষ্টা করি, অ্যান্ড এটার জন্য আমার টাইম লাগে পড়াতে। এবার আমাকে যদি 3 মাসে কমপ্লিট করতে হয় বাই ফোর্সফুলি, করতেই হবে সেটা। আর এক্সাম নেওয়ার টাইমও নেই। বাট তোমরা যদি ইন্ডিভিজুয়াল লেভেলে দিতে চাও বা অ্যারেঞ্জ করে দিতে চাও যে স্যার একটা এক্সাম দেবো, তাহলে সেটা আলাদা কথা। বাট আমার তরফ থেকে আমি এক্সাম নিচ্ছি না এই সেমে, বিকজ টাইমই নেই। আগের সেমও আমি দিতে পারিনি, বিকজ ওই একই ব্যাপার ছিল, টাইম ছিল না। এবার তোমরা যদি দিতে চাও যে স্যার আমরা ইউনিট 1-এর একটা এক্সাম দেবো, সবাই মিলে ঠিক করো, ডেট ফেট ঠিক করো, মানে ক্লাস ডেটে তো অবভিয়াসলি না, ক্লাস ডেটে ক্লাস হবেই, ওই ডেটে এক্সাম হবেই না, অন্য একটা ডেটে এক্সাম দেবে, সেটা পসিবল। ঠিক আছে, এবার সেটা তোমাদের হাতে আমি ছেড়ে দিলাম। আমি এক্সাম মানে আমার তরফ থেকে নেব না, তোমরা দিতে চাইলে অবশ্যই কোশ্চেন করে দেবো, আর তোমরা এক্সাম দেবে। ঠিক আছে, চলো এন্ড করলাম।